আজকে থেকে আমরা কোম্পানির রিটার্ন কাজ করব। তো কোম্পানির প্রথম যে কাজটি আমাদের আসে এটা হচ্ছে টিডিএস বা উইথ হোল্ডিং ট্যাক্স আমরা বলি। এই উইথ হোল্ডিং রিটার্নটা আমরা দেখাবো। উইথ হোল্ডিং এর ক্ষেত্রে আমাদের নতুন রিটার্ন আসছে, সে সম্পর্কিত বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। পাশাপাশি আমরা যে কাজটা করব, উইথ হোল্ডিং রিটার্নের একটা প্র্যাকটিস আমরা সমাধান করার চেষ্টা করব। এরপরে কোম্পানি রিটার্ন এবং আমাদের অ্যাপিলের যে বিষয়গুলো আছে সেগুলো হয়তো বা আমরা একটু আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা এই উইথহোল্ডিং রিটার্ন এবং কোম্পানি রিটার্নের প্র্যাকটিসটা করব। মোটামুটি নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিসটা দিয়েই শেষ করব। আজকের ক্লাসে হয়তো বা আমাদের আহ, এই কোম্পানি রিটার্ন এবং উইথহোল্ডিং রিটার্নের যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা হবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই দুটো বিষয় শেষ করব। যেহেতু আমাদের এখানে উৎসে করে একটা বিধিমালা নতুন করে আসছে, সে বিষয়টাও আমরা দেখবো ইনশাল্লাহ। দেখেন, আমাদের বর্তমানে যে আইন আসছে, সে আইনে উৎসে করের একটি আলাদা বিধিমালা আছে বা নতুন একটি নিয়ম আসছে, সেই আলোকেই মূলত আমরা এখন আলোচনাগুলো করব। প্রথমত আমাদের কোশ্চেন আসে যে টিডিএসটা কি, মানে উৎসে আয় কর। আমরা তো সাধারণত একজন ব্যক্তি ইনকাম করার পরে ইনকামের উপর ট্যাক্স দিয়ে থাকি, এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু আমাদের এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স। উইথ হোল্ডিং ট্যাক্সটা এরকম ট্যাক্স যেটা হচ্ছে আপনাকে ইনকাম করার পূর্বেই এই ট্যাক্সটা পে করতে হয়। অর্থাৎ সাধারণ পদ্ধতির বিপরীত। সাধারণ পদ্ধতি হচ্ছে আমরা ইনকাম করব, ইনকামের পরে আমরা ট্যাক্স দেব। কিন্তু গভর্নমেন্ট বা এনবিআর আপনার উপর এই আস্থা নেই যে আপনি ইনকাম করার পরে প্রপার ট্যাক্স দিবেন, এই আস্থা তাদের নেই। না থাকার কারণে তারা যেটা করেছে যে আপনার ইনকাম যেখান থেকে জেনারেট হবে, ইনকাম যেখান থেকে আপনাকে দেওয়া হবে, সেখান থেকেই একটা ট্যাক্স কর্তন করে রাখা হবে। ধরেন এখানে আমি ফর এক্সাম্পল, এই কোম্পানি আপনাকে স্যালারি দিবে। এই স্যালারি দেওয়ার সময় ধরেন আপনার স্যালারি হচ্ছে 50,000 টাকা, এটা পে করার সময় সে ধরেন 2,000 টাকা উৎসে করে কেটে রাখলো। তাহলে এই যে পেমেন্ট দেওয়ার সময় কেটে রাখলো, এটাকে আমরা বলছি টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড অ্যাজ সোর্স। উৎস থেকে, যেখানে আপনার টাকার উৎস, সেখান থেকে আগে কর্তন, আগে ট্যাক্স, তারপর পেমেন্ট। তার মানে আগে ট্যাক্স, তারপর আপনার ইনকাম। আর স্বাভাবিক নিয়ম হচ্ছে আগে ইনকাম দেন ট্যাক্স, আর উৎসেকর হচ্ছে আগে ট্যাক্স দেন ইনকাম। তাহলে এখানে ট্যাক্স ডিডাক্টেড ট্যাক্স সোর্স বলতে বোঝানো হয়েছে পেইং অথরিটি ইজ রিকোয়ার্ড টু ডিডাক্ট ট্যাক্স ইন সাম স্পেসিফিক এরিয়া বিফোর দ্য ইনকাম রিচেস টু দ্য এসএসসি। যখন একজন করদাতাকে কোনো ইনকাম দেওয়া হয়, কোনো টাকা দেওয়া হয়, তখন তার সেই ইনকাম থেকে, তার আয় থেকে যে ট্যাক্স কেটে রাখা হয়, এটাই হচ্ছে উৎসে কর্তন, টিডিএস বা উৎসে কর্তন। অনেক দেশে এই টিডিএস কে তারা উইথ হোল্ডিং বলে থাকে, এবং আমাদের রিটার্নের নামও কিন্তু উইথ হোল্ডিং রিটার্ন। এই টিডিএস এবং উইথ হোল্ডিং ট্যাক্স এর মাঝে আসলে কোনো পার্থক্য নাই, দুটো বিষয় একই। এটা কেন বলা হচ্ছে উইথ হোল্ডিং? কারণ দেখেন, আপনি যে কোম্পানিতে জব করেন বা যে কোম্পানি আপনার পেমেন্টটা দেয় বা যে প্রতিষ্ঠান আপনার পেমেন্টটা দিচ্ছে, সে প্রতিষ্ঠানে কি করছে? আপনাকে যখন পেমেন্ট দিচ্ছে, আপনার কাছ থেকে ট্যাক্সটা কর্তন করছে। কিন্তু সে কিন্তু সাথে সাথে গভর্নমেন্ট কোষাগারে জমা দিচ্ছে না। ট্যাক্সটা আপনার পাবে গভর্নমেন্ট বা এনবিআর, এনবিআর এর মাধ্যমে গভর্নমেন্টই পাবে আলটিমেটলি। তাহলে ওই ব্যক্তি চালানের মাধ্যমে সরাসরি আমরা আমাদের ট্যাক্স কি করে, আমরা চালান দিই, সরাসরি গভর্নমেন্ট কোষাগারে জমা হয়ে যায়, একদম ইনস্ট্যান্ট গভর্নমেন্ট এই টাকাটা পেয়ে যাচ্ছে। কিন্তু যখন টিডিএস হচ্ছে, তখন আমার কাছ থেকে ঠিক ট্যাক্স কেটে রাখছে, কিন্তু ওই প্রতিষ্ঠান নির্দিষ্ট একটা টাইম, 2 দিন, 4 দিন, 5 দিন অথবা 10 দিন বা সর্বোচ্চ 15 দিনের মধ্যে একটা টাইম পাচ্ছে, তারপরে সে জমা দিচ্ছে। তার মানে আপনার ট্যাক্সটি মাঝখানে কোনো একটা অথরিটির হাতে উইথ হোল্ড অবস্থায় থাকে। এজন্য এই ট্যাক্সটার নাম হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে আমরা তো নিয়মিত ট্যাক্স প্রদান করি, আমার ইনকামের উপর আমি তো ট্যাক্স দিয়েই থাকি, তাহলে আমাকে কেন আবার আগে থেকে
উইথ হোল্ডিং ট্যাক্স পে করতে হবে বা টিডিএস দিতে হবে। এটার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি সহজে 4-5টি কথা আপনাদেরকে বলি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার ওয়ান হচ্ছে, প্রথমে যে কথা বললাম যে গভর্নমেন্ট কিন্তু এই করদাতাদেরকে বিশ্বাস করে না বা তাদের উপর আস্থা রাখে না যে তারা প্রপার ট্যাক্সটা দিবে। আর গভর্নমেন্টের তো অবশ্যই রেভিনিউ সার্টিনিটি দরকার, সে কারণে তারা উৎসে করটাকে গুরুত্ব দিয়ে থাকে বা আগে থেকে এই ট্যাক্স কর্তন করে থাকে। দ্বিতীয়ত, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে উৎসে কর আসার পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা মনে হয়েছে, এটা হচ্ছে দেখেন, এই ট্যাক্স কালেক্ট করার দায়িত্ব হচ্ছে এনবিআর এর, কিন্তু এনবিআর একার পক্ষে কিন্তু ট্যাক্স কালেক্ট করা সম্ভব নয়। কারণ একজন ব্যক্তি সঞ্চয়পত্র পারচেস করেছে, তার আর কোনো কিছু নেই, তার কাছ থেকে এনবিআর কিভাবে ট্যাক্স আদায় করবে? এভাবে একজন ব্যক্তি ডিপিএস করেছে, তার অন্য কোনো ইনকাম নেই, এভাবে অসংখ্য মানুষ আছে যাদের কাছ থেকে এনবিএ যে ট্যাক্স আদায় করা সম্ভব না বা তাদেরকে ফাইন্ড আউট করাও সম্ভব না। এই কারণে গভর্নমেন্ট করছে কি, যে যারা আইনগত অথরিটি, যাদেরকে গভর্নমেন্ট ধরতে পারে, একজন পার্সনকে তো সহজে তারা ধরতে পারে না, যারা আইনগত অথরিটি আছে, যারা যাদেররা গভর্নমেন্টের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে, যেরকম ব্যাংক, বীমা, লিমিটেড কোম্পানি, এই কাজটা তাদের হাতে শিফট করে দিয়েছে। যে শুধু এনবিআর কালেক্ট করার বিষয়টা এরকম নয়, যারা কোম্পানি তারাও যখন পেমেন্ট করবে, যে ব্যাংক আপনাকে ইন্টারেস্ট পে করবে, সে ব্যাংক আপনার কাছ থেকে আগে ট্যাক্স কর্তন করে বাকিটা ইন্টারেস্ট পে করবে। তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম, যে এনবিআর এর যে কমপ্লেক্সিটি, এটা দূর হয়ে এটা কিছু অথরিটির হাতে পৌঁছানোর কারণে ট্যাক্সটা বেশি কালেক্ট হয়। কারণ আপনি যদি একটা বার চিন্তা করেন, ব্যাংক থেকে এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র থেকে যে পরিমাণ ট্যাক্স কালেক্ট হয়, যদি ব্যাংক উইথহোল্ডিং অথরিটি না হতো, ব্যাংকের এই দায়িত্ব না পড়তো, তাহলে আদৌ কি এই ট্যাক্স কালেক্ট হওয়া সম্ভব ছিল? সম্ভব ছিল না। এই কারণেই উইথহোল্ডিং ট্যাক্সটা নিয়ে আসা। এর ফলে কি হচ্ছে, গভর্নমেন্টের একটি ইয়ার রাউন্ড, যে বছরে আমার এত টাকা ইনকাম এখান থেকে জেনারেট হয়ে যাচ্ছে, কারণ রেভিনিউ মানেই হচ্ছে গভর্নমেন্টের ইনকাম। এর পাশাপাশি সব থেকে আরেকটা বিষয় খেয়াল রাখেন, যে টাইম ভ্যালু অফ মানি। গভর্নমেন্টও 1 বছর পরে আপনি ট্যাক্স দিবেন, কিন্তু গভর্নমেন্টও প্রতিদিন টাকা দরকার, প্রতি সপ্তাহে টাকা দরকার। এটা কিভাবে ফান্ড ম্যানেজমেন্ট হবে? তখন তিনি করলেন কি, টিডিএস ব্যবস্থা চালু করে দিলেন, প্রতিদিন গভর্নমেন্ট কোষাগারে অটোমেটেড টাকা জমা দিচ্ছে। আর যারা এসএসসি আছে, করদাতা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটাও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তাদের অনেকেই দেখা যায়, বিশেষ করে আমাদের যারা ফরেন কান্ট্রিতে আমরা দেখি, পাশ্চাত্য রাষ্ট্রগুলোতে দেখি। আমি কিছুদিন আগে আহ, মালদ্বীপে ভ্রমণ করছিলাম, সেখানে মানুষেরও কনসেপ্ট আমরা দেখেছি। তারা মনে করে যে আমরা যে সারা সপ্তাহে যে ইনকামটা করলাম, এটা একদিন হলিডেতে এসে এটা ব্যয় করে ফেলবো, তাদের লাইফ নিয়ে খুব বেশি চিন্তা নেই যে এত কিছু করতে হবে, সেভিংস করতে হবে। আমাদের নেচারগত ভাবে বাঙালিদের যে চিন্তা ভাবনা, এটা কিন্তু অনেক রাষ্ট্রেই নেই। সেক্ষেত্রে কি হচ্ছে, ঘটনা ঘটছে, তারা ইনকাম করছে, তারা প্রায় 100% খরচ করে ফেলছে, তাদের কাছে কিন্তু টাকা থাকছে না। এখন বছর শেষে যদি তাদের উপর 5 লাখ টাকা ট্যাক্স আপনি আরোপ করেন, তাহলে সেই ট্যাক্স তারা কিভাবে পে করবে? তারা তো আসলে ইয়ার রাউন্ড শেষে 5 লাখ টাকা তারা ফিক্সড করে রাখছে না বা সঞ্চয় করে রাখছে না। এই জন্য তখন ট্যাক্সটা আদায় করা কঠিন হয়ে যাবে, এই বার্ডেনটা তাদের জন্য আসলে খুবই কঠিন। তখন দেখা যাচ্ছে ট্যাক্স, বিভিন্ন মামলা হবে, তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা যাচ্ছে না। এটা আস্তে আস্তে বার্ডেনটা আরো বাড়ছে। সেক্ষেত্রে গভর্নমেন্ট চিন্তা করলো, তাহলে আমরা পূর্বে থেকেই ট্যাক্সটা কর্তন করে ফেলি, তাহলে এসএসসির জন্য ওই বছর শেষে যে 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা বা 20 লাখ টাকা ট্যাক্স দিতে হবে, এই বার্ডেনটা কমে যাবে, কারণ প্রতি মাসে মাসে সে ট্যাক্সটা পে করে ফেলছে, অতিরিক্ত বার্ডেন তার ক্ষেত্রে নেই। এই সব কারণে আমাদের এই ট্যাক্সটি চলে আসছে, এটার নাম হচ্ছে টিডিএস। এখন আসেন, এই টিডিএস এর একটি সামারি আপনি আপনাদেরকে দিয়েছি, যে টিডিএস সম্পর্কিত আইনের বিধান। যে আমরা বলেছিলাম কিছু নির্দিষ্ট খাতে এই টিডিএস কর্তন করতে হয়, এটা হচ্ছে ধারা 86 থেকে 139 পর্যন্ত এই ধারাগুলোর বর্ণনা করা আছে। এবং এখানে আমাদের একটা এক্সক্লুসিভ লেকচার আছে, যে কোন ধারায় কত টাকা ট্যাক্স হবে, কিভাবে কর্তন করবেন, তা ওইটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব, তাহলে বিষয়টা আলো ক্লিয়ার হয়ে যাবে।
এভাবে টোটালি আমাদের উৎসে কর রিটার্ন সহ বিভিন্ন বিষয়গুলো, উৎসে করের বিষয়গুলো আমি এক নজরে এই সাইডে নিয়ে আসছি। আপনি চাইলে এগুলো দেখতে পারেন, এই ধারাগুলো দেখতে পারেন। এখন আমাদের প্রথম যে কোশ্চেন আসছে যে কোন ব্যক্তি উৎসে কর্তন করবে, আমি এক কথায় যদি বলি, যিনি টাকাটা পেমেন্ট করবেন, পেইং অথরিটি। যদি স্যালারি হতে আয় হয়, যিনি স্যালারি পে করেন, অর্থাৎ কোম্পানি আপনাকে স্যালারি দিয়ে থাকে, তাহলে কোম্পানি উৎসে কর্তন করবে। যদি এখন ফিনান্সিয়াল অ্যাসেট বা আর্থিক পরিসম্পদ হতে আয় হয়, তাহলে এইখান থেকে আয় যে আপনাকে প্রদান করে, কে প্রদান করে? ব্যাংক প্রদান করে, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আপনাকে প্রদান করে, তারাই উৎসে কর্তন করবে। অর্থাৎ উৎসে কর্তনের মূল বিষয় হচ্ছে পেইং অথরিটি, যে পে করবে। আপনি কোম্পানি, আপনি স্যালারি দিয়ে থাকেন এমপ্লয়ীদেরকে, তাহলে আপনি কোম্পানি ট্যাক্সটা কর্তন করবে। এরকম ভাবে আমাদের আহ মোটামুটি সকলেই, একদম ব্যক্তি ছাড়া সকলেই কিন্তু উৎসে কর্তনকারী সত্তা বা উইথ হোল্ডিং অথরিটি, তারা কিন্তু ট্যাক্স কর্তন করবে বা করার অধিকারী রাখে। তবে সবাই কর্তন করলেও রিটার্ন দিবে হচ্ছে 6 জন। একটা হচ্ছে কোম্পানি, কোম্পানিটা হতে পারে লিমিটেড, হতে হতে পারে এটা পাবলিক লিমিটেড, হতে পারে এটা সোসাইটি, হতে পারে এটা অর্গানাইজেশন, যে কোনো ধরনের কোম্পানি, এই যে কোনো ধরনের পার্টনারশিপ ফার্ম, রেজিস্টার্ড অথবা নন রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম, ব্যক্তি সংঘ, বেসরকারি হসপিটাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার, তারা কিন্তু এই উৎসে কর্তন রিটার্ন সাবমিশন করবে 177 ধারা অনুযায়ী। তাহলে আমরা দেখলাম এই যে 6 জন ব্যক্তির কথা আমরা বললাম, এই 6 জন হচ্ছে তারা উৎসে কর রিটার্ন সাবমিশন করবে, এই ব্যক্তি, কোম্পানি, ফার্ম, এই 6 জন ব্যক্তি। এখন আপনার এই রিটার্নটা আগে কিন্তু অনেক ভাবে ছিল, এবার একটা মধ্যে এই রিটার্নটা নিয়ে আসা হয়েছে। এটা ধারা হচ্ছে 177 ধারা। সেখানে প্রতি মাসের 15 তারিখের মধ্যে আপনাকে এই রিটার্নটি দাখিল করতে হবে। প্রতি মাসের 15 তারিখ, অর্থাৎ যে মাসে আপনার উৎসে কর্তন হবে তার পরবর্তী মাসের 15 তারিখ। ঠিক ভ্যাট রিটার্ন যেভাবে আমরা সাবমিশন করি, ওই নিয়মে আপনাকে সাবমিশন করতে হবে। যদিও আমাদের এই আইনে ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে টাইম পিটিশন দেওয়ার কোনো বিধান নেই, বা কোম্পানির ক্ষেত্রেও টাইম পিটিশনের কোনো বিধান নেই, আগে যে বিধানগুলি ছিল। কিন্তু এই উইথ হোল্ডিং রিটার্ন দেওয়ার ক্ষেত্রে টাইম পিটিশনের বিধান আছে 15 ডেজ। আপনি 15 ডেজ টাইম নিতে পারবেন। তাহলে এখানে আপনাকে আহ, যেটা করতে হবে যে আপনি এই রিটার্নটি 15 দিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন, অর্থাৎ 15 তারিখের জায়গায় সর্বোচ্চ আপনি 30 তারিখ করতে পারবেন। হ্যাঁ, যদি সেখানে আপনার বন্ধের দিন হয় তাহলে পরবর্তী দিন অবশ্যই আপনি সুযোগ পাবেন। এটা আমাদের লিমিটেশন অ্যাক্টেও বলা আছে। এই নীতিটা সব আইনেই ফলো করে, ভ্যাট এবং ট্যাক্স এই দুটো আইনেই ফলো করে থাকে। আর উৎসে কর সংগ্রহ কিভাবে করবেন এর বিধান আছে। যদি আপনি উৎসে কর কর্তন না করেন বা যে পরিমাণ কর্তন করেছেন তার থেকে কম পেমেন্ট করেন, তখন ওই বাকি অংশের উপরে আপনার 2% হারে প্রতি মাসে আপনাকে জরিমানা দিতে হবে আহ যিনি উৎসে কর্তন করবেন তার। এবং যিনি উৎসে কর্তন করবেন তার আরেকটি দায়িত্ব হচ্ছে সার্টিফিকেট প্রদান করা। যার কাছ থেকে উৎসে কর্তন হবে তাকে অবশ্যই তিনি একটি সার্টিফিকেট দিবেন যে তাকে কত টাকা উৎসে কর্তন করা হয়েছে, এই মর্মে একটি সার্টিফিকেট দিয়ে দিবেন যে এই মাসে অথবা এই বছরে তার থেকে এত টাকা, এত তারিখ উৎসে কর্তন করা হচ্ছে, এই মর্মে একটি সার্টিফিকেট থাকবে। এখন আমরা উৎসে করের, আমি একটা শিট করেছি, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি।
আশা করি দেখতে পাচ্ছেন। আমরা যে খাতগুলোর কথা বলেছি যে এই খাতগুলোতে আপনার উৎসর্গীকরণ করতে হবে, যেমন স্যালারি। আপনি যখন এজ এ কোম্পানি হিসেবে স্যালারি পেমেন্ট করবেন, তখন এই স্যালারি থেকে আপনার উৎসর্গীকরণ করতে হবে। এবং এটা আপনার রেফারেন্স সেকশনটা আমি এখানে দিয়েছি, যে এখানে সেকশন, কত সেকশন স্যালারিতে উৎসর্গীকরণ করতে হবে বলা আছে 86। এই সেকশনে আপনি যে স্যালারি থেকে উৎসর্গীকরণ করবেন এই বিষয়টি ক্লিয়ার করা আছে, এবং কত টাকা কর্তন করবেন এটাও বলা আছে। যদি আপনি রেসিডেন্স হন, এখানে দুটি কম্পারিজন আমি দিয়েছি। যদি তিনি নিবাসী হন তাহলে তার কাছ থেকে কি রেটে কর্তন করতে হবে, আর যদি অনিবাসী হন, 119 ধারায় অনিবাসীর কথা বলা আছে, সেখানে কোন ধরনের উৎসে কর্তন করা হবে, সেই বিষয়টা আছে। আমরা ক্লাসের পরে এই শীটটি দিয়ে দেব। তাহলে কোম্পানি স্যালারি থেকে এভারেজ রেটে উৎসে কর্তন করবে, এটা আমরা দেখলাম। এখন এভারেজ রেটটা কিভাবে বের করবে, এটা একটা আমাদের নির্ধারিত রুলস আছে, সূত্র আছে। এটা আমরা হয়তো একটু পরে দেখব। আর যদি নন রেসিডেন্স হয়, অর্থাৎ যে এমপ্লয়ি তিনি বাংলাদেশি নন রেসিডেন্স, সেক্ষেত্রে তার কাছ থেকে 30% যে পেমেন্ট করবে, ধরেন 1 লাখ টাকা স্যালারি, তখন 1 লাখ টাকা 30% 30% উৎসে কর্তন করে রাখবে। বা যদি তিনি নিবাসী হয়ে থাকেন, বাংলাদেশি হয়ে থাকেন, তাহলে এই উৎসে কর সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে তার জন্য 30% ফ্ল্যাট রেট ফিক্সড থাকবে না, তার ক্ষেত্রে এটা হয়ে যাবে কনভার্ট হয়ে অ্যাভারেজ রেটে উৎসে কর্তন হয়ে যাবে। তাহলে দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে অ্যাভারেজ রেটে হয়ে যাবে টিডিএসটা, আর একটা হচ্ছে ফ্ল্যাট রেটে হয়ে যাবে যদি নন রেসিডেন্স হন। আর নন রেসিডেন্স না হলে আপনার হয়ে যাবে অ্যাভারেজ রেট। এখন এইটাকে আমরা দেখবো যে আসলে কিভাবে আমরা এটা করতে পারি। এরপরে প্রতিটা বিষয় আছে, যেমন অনারিয়াম যদি হয় সেক্ষেত্রে 87 সেকশনে কাটতে হবে। প্রতিটি উৎসে করের আমরা এখানে দিয়ে দিয়েছি, রেট সহ যাবতীয় যা আছে সবগুলো আমরা দিয়ে দিয়েছি। এবং এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 89 সেকশনে, এটা আমাদের অনেক ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন হয়, বিলের উপরে উৎসে কর্তন। যে কোনো সাপ্লাই বিল বা যে কোনো বিল, আপনার কন্ট্রাক্টরি যে সকল বিল হয়, সেই বিলের উপর উৎসে কর্তন। সেখানে আমাদের বলা আছে যে আপনার যদি এখানে বিলের উপর উৎসে কর্তন হচ্ছে 89 সেকশন, সেখানে বলা আছে যদি 50 লাখ পর্যন্ত হয় তাহলে যে বিল অ্যামাউন্ট হবে, বেস ভ্যালু, সেই বেস ভ্যালু 3% আপনার উৎসে কর্তন করতে হবে। আর যদি 50 থেকে 2 কোটির মধ্যে আপনার এই ভ্যালুটা হয়, এটা হচ্ছে ইয়ারলি, ইয়ারলি সাপ্লাই বলতে পারেন, ইয়ারলি যে আপনাকে সাপ্লাই করছে, সেক্ষেত্রে 5% হবে। আর যদি এটা আপনার মোর দেন 2 কোটি হয়, অর্থাৎ 3 কোটি, 4 কোটি, 2 কোটি প্লাস, তাহলে আপনার 7% হবে বেস ভ্যালুর উপর। এখন বেস ভ্যালুটা কিভাবে নির্ণয় করতে হবে, এটা আমরা সূত্রের সাহায্যে দেখব। এভাবে করে আমি মোটামুটি 89টি ক্ষেত্রে যে উৎসে কর্তন করতে হবে বর্তমানে, এটা আমি নিয়ে আসছি। যেমন লয়ার ফি, এখানে আপনার দেশি হলে 10% উৎসে কর্তন করবেন, বিদেশি হলে 20% উৎসে কর্তন করবেন। অডিট ফি এর ক্ষেত্রেও এরকম, যে 10% এবং 20%, এরকম প্রতিটি খরচ। এই আমি তো বলেছি যে কোম্পানি দুইভাবে ট্যাক্স দেয়, একটা হচ্ছে তার ইনকামের উপরে, আর একটা হচ্ছে তার যত খরচ। খরচের উপরে হচ্ছে অ্যাজ এ এজেন্ট হিসাবে, এনবিআর এর এজেন্ট হিসেবে সে ট্যাক্স কালেক্ট করে জমা দেয়। আর ইনকামের উপরে, অর্থাৎ তার নিট প্রফিটের উপরে সে এক ট্যাক্স পেমেন্ট করে তার কোম্পানি রেটে। তাহলে একটা কোম্পানি কিন্তু দুইভাবে ট্যাক্স দিচ্ছে। অ্যাজ এ কালেক্টর হিসেবে সে উইথ হোল্ডিং ট্যাক্স বা টিডিএস কালেক্ট করে দিচ্ছে, আর তার ইনকামের উপর তো অবশ্যই সে ট্যাক্স পে করবে, এটা স্বাভাবিক নিয়ম। এভাবে আমি মোটামুটি এই শীটটা এমন ভাবে করা হয়েছে যাতে আপনি এটা দেখে নিজেই উৎসে কর্তন করতে পারেন আপনার যে ধরনের সার্ভিস হোক। যেমন আপনার এই অফিস রেন্ট, 109 নম্বর সেকশন, এখানে 5% উৎসে কর্তন করতে হবে। এটা সকলের জন্য কমন, প্রতিটা কোম্পানির অফিস ভাড়া আছে, তাহলে অফিস ভাড়া থেকে সে 5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা টিডিএস কর্তন।
হ্যাঁ, আপনাদের এই শীটটা দেওয়া হবে। আমরা সাধারণত যা আলোচনা করি পরে পরবর্তীতে এই শীটগুলো সবই দেওয়া হয়। এই শীটটা এক্সক্লুসিভ ভাবে করা, যাতে করে মোটামুটি সবাই আশা করি যে স্যাটিসফাই। বা আমি এখনই আপনাদেরকে এই শীটটা শেয়ার করে দিচ্ছি, প্রয়োজনে আপনি দেখতে পারবেন। ওকে, আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আপনি এখান থেকে একটু দেখে নেন। বিল থেকে যে টিডিএস, এটা ফাইনাল না। এখন আমাদের জানেন যে শুধু সঞ্চয়পত্র বাদে আর এগুলো সব মিনিমাম ট্যাক্সের আওতায় পড়বে 163 ধারায়। ফাইনাল ট্যাক্স বলতে আমাদের নতুন আইনে শুধুমাত্র সঞ্চয়পত্র, আইনে নেই যদিও এসআর এর মাধ্যমে আসছে, এটাই। ওকে। আপনাদেরকে অনেক ডকুমেন্টে দেয়া হচ্ছে, আশা করি। আমরা আরো কিছু, যেমন কিছু সার্টিফিকেট নমুনা চাচ্ছেন, আমরা শুধু নামটা কেটে দিয়ে আপনাদেরকে ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, কারণ আমাদের কাছে যেগুলো আছে সবগুলো কোম্পানির নাম মেনশন করা আছে। ওকে, আমরা যেখানে ছিলাম, আমরা আমাদের লেকচারে যাই। তাহলে এই শীটটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটা আপনি একটু দেখলে মোটামুটি আপনার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এক ভাই কোশ্চেন করছিলেন যে আমরা স্যালারি থেকে কিভাবে টিডিএস কর্তন করব। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো এক এক ব্যবসায়ী এক এক ধরনের ডকুমেন্ট দিবেন। আমরা কোম্পানির কমপ্লায়েন্স এর ক্ষেত্রে একটু পরে যে কোম্পানি কমপ্লায়েন্স বলবো, সেখানে আপনাকে এই ডকুমেন্ট গুলোর কথা বলে দিব। সেই ডকুমেন্ট গুলো আপনার এখানে আমাদের লেকচার শিটে মেনশন করা আছে, সেগুলো কালেক্ট করবেন। এখন আসেন, আমরা একজন ব্যক্তির স্যালারি থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিগুলো তো আমাদের আলোচনার বিষয় না। যেমন বিল থেকে কোশ্চেন করা হয়েছে, বিল থেকে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, আর স্যালারি থেকে একটু ব্যাখ্যায় যাই, কারণ এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের। এই দুটো আমাদের একটু বুঝতে হবে। প্রথমত, আমরা যখন টিডিএস কর্তন করব মান্থলি, তখন তার স্যালারিকে কনসিডার করতে হবে। যেমন ধরেন, আমি যদি এখন চিন্তা করি যে জুলাই মাসে আমি এই জনাব মারুফ সাহেবের টিডিএসটা কর্তন করব, তিনি জুলাই মাসে কত টাকা তার কাছ থেকে উৎসে কর্তন করা হবে, সেই জিনিসটা আমি আহ, মানে দেখব। তখন আমাদের যে কাজটি করতে হবে, যে এই ব্যক্তি জনাব মারুফ সাহেবের এই মাসের জুলাই মাসের স্যালারিটা আমাদের দেখতে হবে, যে এই স্যালারি অ্যামাউন্ট কি, স্যালারি কত পাচ্ছেন, কোন হেডসে কত পাচ্ছেন। আবার ধরেন আগামী মাসে তার স্যালারি বাড়তেও পারে, যখন আগামী মাসে কর্তন করব তখন ওই মাসের স্যালারিটা দেখতে হবে। তার মানে যে মাসে আমরা উৎসে কর্তন করব, সেই মাসের স্যালারিকে বেস ধরে আমরা উৎসে কর্তন করব। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে একটি কথা আমরা এখানে পেয়ে গেলাম, যে যখন আমরা উৎসে কর্তন করব তখন মাসিক স্যালারিকে দেখব। ধরেন এখানে আমাদের মারুফ সাহেবের মাসিক স্যালারি দেওয়া আছে, বেসিক স্যালারি 72,000, চিকিৎসা ভাতা 12,000, বাড়ি ভাড়া 48,000, যাতায়াত এত, আর উৎসব ভাতা এটা তিনি বছরে দুইটা পান। সেক্ষেত্রে 72,000 গুণ 2, অথবা 1,44,000 টাকা তিনি উৎসব ভাতা পাচ্ছেন। তা প্রথমত এই মাসিক স্যালারিকে আমরা তার ইয়ারলি স্যালারিতে কনভার্ট করব উৎসে করার জন্য। তাহলে প্রথমত আমরা এই মাসের স্যালারিকে আমরা তার বাৎসরিক স্যালারিতে নিয়েছি। এই মাসের স্যালারি আমরা তার পাচ্ছিলাম, যেটা হচ্ছে এখানে মাসিক দেওয়া আছে 72,000, তাহলে বাৎসরিক 8,64,000। উৎসব ভাতা বছরে মাত্র দুইটি পান, 72 গুণ 2 মানে 1,44,000। চিকিৎসা ভাতা তিনি পাচ্ছেন 12,000,
সেখানে 12 মাসে 1,44,000, বাড়ি ভাড়া 5,76,000, এরকম ভাবে যাতায়াত ভাতা 1,44,000। এই টোটাল যে ভাড়াগুলো আমরা দেখি, এই টোটাল ভাড়াগুলোর পরিমাণ হচ্ছে টোটাল যে তার ইনকাম গুলো আর কি, পার্টিকুলার্স থেকে যে ইনকাম জেনারেট হচ্ছে, এই ইনকামের টোটাল ফিগারটি আসছে 18,72,000 টাকা। তাহলে এই 18,72,000 টাকা হচ্ছে এই ব্যক্তির ইনকাম। আমি তাহলে এই যে দেখেন এখানে 18,72,000, এটা হচ্ছে এই ব্যক্তির ইনকাম। ইনকাম মানে আমরা এই টোটাল ফিগার গুলো যোগ করেছি। প্রথমে ছিল মান্থলি, মূল বেতন মান্থলিকে আমরা ইয়ারলি কনভার্ট করেছি। প্রতিটি ক্ষেত্রে এই মাসিক বেতনকে আমরা ইয়ারলিতে নিয়ে আসছি। এভাবে করে তার মোট ইনকাম নির্ধারণ করেছি। মোট ইনকামের পরে আমরা তার ট্যাক্স নির্ধারণ করব। তাহলে ট্যাক্স নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন? তার ট্যাক্সেবল ইনকামের প্রয়োজন। এই ইনকামের মধ্যে আমরা জানি যে তার ইনকাম যদি 13,50,000 ক্রস করে, তাহলে হচ্ছে 4.5 লাখ টাকা করমুক্ত, বাকিটা করযোগ্য বা ট্যাক্সেবল হয়ে যায়। তাহলে এই 18,72,000-এর মধ্যে 4.5 লাখ টাকা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড বা ট্যাক্স ফ্রি। এটাকে বলতে পারেন ট্যাক্স ফ্রি পোর্শন। ঠিক আছে, ট্যাক্স ফ্রি হচ্ছে 4,50,000, বাকি 14,22,000 এটা হচ্ছে ট্যাক্সেবল, এটার উপর তার ট্যাক্স হবে। তাহলে এই 14,22,000-এর উপর আমরা যদি ট্যাক্স ক্যালকুলেশন করি আমাদের স্ল্যাব রেটে, তাহলে দেখেন 11,50,000-এর ট্যাক্স হচ্ছে 95,000 টাকা। আর বাকি যে অ্যামাউন্ট থেকে তার উপর যে ট্যাক্সটা আসে, এইটাকে যোগ করলে আমাদের টোটাল ট্যাক্স চলে আসে। আপনার নিজের একটু ক্যালকুলেট করে দেখেন, এই অ্যামাউন্টের উপরে ট্যাক্স আসে 1,49,400 টাকা। এই টাকা আসে তার গ্রস ট্যাক্স। এখন যেহেতু আমরা টিডিএস কর্তন করব, টিডিএস কর্তন হয়ে হচ্ছে তার নিট ট্যাক্সের উপরে। আমরা এখানে গ্রস ট্যাক্স পেয়েছি কিন্তু নিট ট্যাক্স কিন্তু বের করতে পারিনি। তাহলে নিট ট্যাক্স কিভাবে বের করব? এখান থেকে আমরা একটি রিয়াতের সুযোগ পাবো। রিয়াত পরবর্তী ট্যাক্স হচ্ছে আমাদের নিট ট্যাক্স বা পেয়েবল ট্যাক্স, এটা বা প্রদেয় কর, যেটাই বলি না কেন। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এখান থেকে আমাদের রিয়াত বাদ দিতে হবে, ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেটের জন্য আমরা জানি তিনটি জিনিস লাগে, আমাদের তিনটি অ্যামাউন্ট লাগে। একটা হচ্ছে ইনকামের 3%, ইনভেস্টমেন্টের 15%, আর হাইয়েস্ট 10 লাখ টাকা। কিন্তু এখানে তো তার ইনভেস্টমেন্টের কোনো তথ্য আমাদের কাছে নাই। আমি তো কোম্পানির অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি তার কাছ থেকে উৎসে কর্তন করব। সেক্ষেত্রে আমার কাছে তার ইনভেস্টমেন্টের ডকুমেন্ট নাই, আবার আমি তার কাছে ইনভেস্টমেন্ট ডকুমেন্ট চাইতেও পারি না। অ্যাজ এ পার্সন হিসাবে এটাও তার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত প্রপার্টি, সেই বিষয়গুলো তার সাথে যায় না। সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ালো? সেক্ষেত্রে বিষয়টা দাঁড়ালো যে আমরা তার একটা ইনফরমেশন এখানে কিন্তু কনফার্ম আছে, যে তার ইনকাম কত, ট্যাক্সেবল ইনকাম কত। তখন শুধুমাত্র এই ট্যাক্সেবল ইনকামের 3% আমরা দেখবো। 3%, 3% আমরা দেখবো, যেহেতু অন্য কোনো তথ্য আমাদের কাছে নাই, সেহেতু ইনকামের এই 3%কে আমরা দেখে নিব। ইনকামের 3%, ট্যাক্সেবল ইনকামের 3% আমরা দেখবো। আর আইনে 10 লাখ টাকা, কোনোভাবেই এটা রিবেট 10 লাখ টাকার উপরে যাবে না। তখন ট্যাক্সেবল ইনকামের যে 3%, এটা যদি আমরা করি, এখানে আছে 14,22,000 যে অ্যামাউন্ট, এটা 3% আমাদের যদি ক্যালকুলেশন আসে 42,000। আমাদের স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে না? হুম, ওকে, তাহলে তো হলে আবার আর একজন স্ক্রিন শেয়ার মনে হয় হচ্ছে না, এরকম বললো। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে, এই 14,22,000-এর 3% আমরা কর রেয়াত পাচ্ছি, সেখানে আসছে 42,660 টাকা। তাহলে বাকিটাকে আমরা নিট কর হিসেবে কাউন্ট করব 1,06,740 টাকা। এটা হচ্ছে আমাদের নিট কর। এই নিট করকে আমরা 3% কেন?
কারণ আমাদের এই ব্যক্তি রিয়াদকে কনসিডার করতে হবে। যদি তিনি ইনভেস্টমেন্ট না করেন তাহলে তার পার্সোনাল রিটার্নে অতিরিক্ত ট্যাক্স তিনি দিয়ে দিবেন। কিন্তু আমরা যদি তার গ্রস ট্যাক্স ধরে আমরা জিজ্ঞেস কর্তন করি তাহলে তার ট্যাক্সটা বেশি দেওয়া হয়ে যাবে গভর্নমেন্টকে সবসময়। অ্যাভারেজ রেট মানেই হচ্ছে তার যে ট্যাক্সটা আসবে এটাকে গড় করে, এটা মানে অ্যাভারেজ রেট। অ্যাভারেজ রেটে অবশ্যই তার রেয়াতের বিষয়টা আনতে হবে। কিন্তু আমরা তো ইনভেস্টমেন্ট জানি না তিনি কত করেছেন, তখন আমাদের কাছে একটাই অপশন আছে, ইনকাম। সেই ইনকামের 3%, কারণ জানি লিভেজের তিনটা জিনিস লাগে, একটা ইনকামের 3%, ইনভেস্টমেন্টের 15% আর 10 লাখ। তাহলে ইনভেস্টমেন্টের তথ্য আমাদের কাছে নাই, তখন তথ্য আছে ইনকামের 3%, ওটা দিয়ে আমরা রেয়াত করে দিব। তখন নিট যে করটা আসবে, যেমন এখানে 1,06,740 টাকা 40 টাকা আসছে, এটা থেকে 12 দিয়ে ভাগ দেব। এটাতে 12 দিয়ে ভাগ দিলে আমাদের এই মাসের উৎসে কর্তন যে 8,895 টাকা এটা বের হয়ে যাবে। তাহলে এই 8,895 টাকা হচ্ছে আমাদের এই মাসের উৎসে কর্তন হবে জুলাই মাসে। যদি তার স্যালারি চেঞ্জ না হয় তাহলে আগামী মাসেও ঠিক এরকম উৎসে কর্তন হবে। আর যদি স্যালারি চেঞ্জ হয়ে যায় তাহলে আগামী মাসে তার এই উৎসে কর্তনের পরিমাণটা বাড়লে বাড়তেও পারে। তো এভাবে করে প্রতি মাসে আমরা উৎসে কর্তন করব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আরেকটি বিষয় আমাদের আসে যে একজন ব্যক্তির যে বিল যে সাবমিশন করে, এই বিলের উপরে আমরা কত টাকা ট্যাক্স কর্তন করব। আমরা বলেছিলাম বিলের উপর থেকে আমরা প্রথমে একটি বেস ভ্যালু নির্ণয় করব, বেস অ্যামাউন্ট বা মূল ভিত্তি মূল্য। এই ভিত্তি মূল্যের উপরে আমরা লিমিট অনুযায়ী, যেমন 50 লাখ পর্যন্ত 3%, 50 থেকে 2 কোটি পর্যন্ত 5%, 2 কোটি প্লাস 7% হারে আমরা উৎসে কর্তন করব। তাহলে এই যে যে বেস অ্যামাউন্ট, এটা কিভাবে নির্ধারণ করব এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, যখন আপনার আরেকজন পার্সনের সাথে এরকম সাপ্লাই কন্ট্রাক্ট হয় বা চুক্তি হয় যে সে আপনার কোম্পানিতে কোনো প্রোডাক্ট সাপ্লাই দিবে বা আপনি সাপ্লাই গ্রহণ করবেন, সেক্ষেত্রে দেখবেন এখানে তিনটি বিষয় থাকতে পারে। একটা হচ্ছে চুক্তি মূল্য, আর একটা হচ্ছে আপনার বিল, আর একটা হচ্ছে আপনার পরিশোধ। ধরেন একটি ঠিকাদার আপনার সাথে একটি বিল্ডিং তৈরি চুক্তি করবে যে আপনি 1 কোটি টাকা এই কাজটি করে দিবেন, আপনার এই বিল্ডিংটা আমি নির্মাণ করে দেবো 1 কোটি টাকা। তখন সে কিছু কাজ করে এটা বিল সাবমিট করলো যে আমাকে 50 লাখ টাকা এখন দিতে হবে। আপনি বললেন কি না, আমি এখন 50 লাখ দিব না, এখন 20 লাখ দিব, আগামী মাসে 30 লাখ দিব। এভাবে 50 লাখকে শোধ করবে। তো এই তিনটে জিনিস এখানে আসলে, একটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট ভ্যালু, আর একটা হচ্ছে বিল অ্যামাউন্ট, আর একটা হচ্ছে পেমেন্ট। আইন বলছে এখন ধরেন আপনি প্রথম কিস্তিতে পেমেন্ট করেছেন 20 লাখ, দ্বিতীয় কিস্তিতে পেমেন্ট করেছেন 30 লাখ। যদি 20 লাখ টাকা আমাদের হয় তাহলে 3% হারে আমাদের উৎসে কর্তন করতে হবে, নিয়ম তো তাই। কিন্তু আইন বলছে না, আপনার এই তিনটি জিনিসের মধ্যে যেটা বেশি ওটার উপর বেস করে উৎসে কর্তন করতে হবে। তার মানে আমার চুক্তি মূল্য কত ছিল, 1 কোটি। তাহলে 1 কোটিতে আমাদের উৎসে কর আসে 5%, আমাকে 5%ই উৎসে কর্তন করতে হবে, 3% করলে হবে না। আর 50 লাখ, 1 কোটি অবশ্যই 50 লাখ থেকে বেশি। তার মানে যেটা বেশি তার উপর ভিত্তি করে এই তিনটির মধ্যে, তিনটি বলতে কি বোঝাচ্ছি, কন্ট্রাক্ট ভ্যালু, পেমেন্ট এবং বিল, এই তিনটি অ্যামাউন্টের মধ্যে যেটা বেশি হবে ওটাকে বলা হচ্ছে বেস ভ্যালু। ওটার উপর নির্ভর করে আপনাকে উৎসে কর্তন করতে হবে। এটা আমাদের সেকশনে আছে। আর এই বিষয়টা আমি বলছিলাম যে আমাদের উৎসেকর একটা বিধিমালা আছে, উৎসেকর বিধিমালা। সেই উৎসেকর বিধিমালার একদমই প্রথমে এটা আনা হয়েছে, এই উৎসেকরের সিস্টেমটা। আর সেকশন হচ্ছে আমাদের 89। তাহলে দুইটা বিষয় আপনি একসাথে দেখবেন, উৎসকর বিধিমালা এবং সেকশন 89, তাহলে আপনার কাছে আশা করি যে বিষয়টা ক্লিয়ার হবে। বিষয়টা হচ্ছে আমরা বলেছি যে একজন ব্যক্তির সাথে অন্য ব্যক্তি যখন সাপ্লাই কন্ট্রাক্ট করে বা কোনো ঠিকাদারি কন্ট্রাক্ট করে তখন তিনটি বিষয় থাকতে পারে। একটা হচ্ছে কন্ট্রাক্ট ভ্যালু, তার চুক্তি মূল্য, আর একটা হচ্ছে তার পেমেন্ট, কত টাকা তিনি পেমেন্ট করেছেন, আরেকটি হচ্ছে তার বিল, কত টাকা বিল সাবমিশন করেছে। এই তিনটার মধ্যে যেটা বেশি হবে এটাকে বলছে বেস ভ্যালু। ওইটার উপর নির্ণয় করে উৎসেকরের হার, রেটটা নির্ণয় হবে। উৎসেকরের রেট হচ্ছে তিনটা। যদি
0 থেকে 50 লাখ পর্যন্ত হয়, উচ্চ করের হার হচ্ছে 3%। যদি 50 থেকে 2 কোটি হয়, উচ্চ করের রেট হচ্ছে 5%। 2 কোটির উপরে উচ্চ করের রেট হচ্ছে আপনার 7%, যে কোনো অ্যামাউন্ট হবে। তাহলে আপনার এই তিনটের মধ্যে যেটা বেশি হবে ওইটার উপর করে আপনার উচ্চ করের হারটা নির্ণয় হয়ে যাবে। হ্যাঁ, প্রিভিয়াস রুলস 16-তে এটা ছিল, এখন আমাদের তো উচ্চকর বিধিমালা অনুযায়ী আছে। 167 নম্বর যে এছাড়া উচ্চকর বিধিমালা সেখানে আছে, আর 89 সেকশনে আছে। দুইটা রেফারেন্সে আপনাদের কাছে দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের উচ্চকরের মোটামুটি। আমরা এরপরে আমাদের উচ্চকর একটা রিটার্ন আছে, সেই রিটার্নটা আমাদের নতুন আসছে, সেই রিটার্নটাও আপনাদের আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। এই উচ্চকর রিটার্নটাও আমরা প্র্যাকটিস করবো, এখানে একটা কেস স্টাডি দেওয়া আছে। মূলত আমি আগামী ক্লাসে হচ্ছে দুইটা প্র্যাকটিস করাবো, একটা উৎসকর রিটার্ন আর একটা কোম্পানির রিটার্ন। আজকে উৎসকর এবং কোম্পানির বিষয়গুলো ক্লিয়ার করে নিচ্ছি। আজকে আমরা বিষয়গুলো কোম্পানি ট্যাক্সেরও কিছু সামারি আকারে আছে, অ্যাপেলি কিছু সামারি আছে, সেগুলো ক্লিয়ার করে নেব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিসের পাশাপাশি আপনাদের কোশ্চেন থাকবে, সেগুলো অ্যান্সার দিয়ে আগামী ক্লাসে আমরা শেষ করবো। আগামীকালকেই ক্লাসটা হবে, আমি লিখে দিয়েছিলাম। একটা ক্লাস আমাদের একটু মিস হয়ে গেছে, যদিও আমাদের শিডিউল কোনো সময় মিস হয় না, তারপর ওই দিন একটু অসুস্থতার কারণে আমাদের ক্লাসটা করতে পারিনি। আশা করছি যে 1 কোটির উপরে আমাদের 5% হবে। ওকে, এরপরে আমরা আসি। আমাদের আজকে ক্লাসের শুরুতে একদম একজন ভাই কোশ্চেন করেছেন অ্যাডভান্স ট্যাক্সের বিষয়, অগ্রিম ট্যাক্স। ঠিক আছে। আহ, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে অগ্রিম ট্যাক্সটা, যেটা আপনার যদি প্রিভিয়াস ইয়ারে 6 লাখ টাকার উপরে ইনকাম থাকে একজন ব্যক্তির, তাহলে তাকে অগ্রিম ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে আপনার প্রিভিয়াস ইয়ারে যে ট্যাক্সটি হয়েছিল এটাকে আপনাকে 4 কিস্তিতে সমান ভাগে ভাগ করতে হবে। আহ, সেখানে আপনার 15ই সেপ্টেম্বর দেবেন 25%, 15ই ডিসেম্বর 25%, এভাবে করে 4 কিস্তিতে সমহারে আপনার ট্যাক্সটা পরিশোধ করতে হবে। এরপর যে বাকি অ্যামাউন্ট থাকবে, বাকি অ্যামাউন্টটি আপনি রিটার্নের সাথে প্রদেয় হিসাবে দেখাবেন, রিটার্নের সাথে পেইড করবেন। তবে হ্যাঁ, আমি আরেকটি কথা এখানে বলে রাখি, সবার জন্য কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার প্রয়োজনীয়তা নেই। যদিও 6 লাখ টাকার উপরে ইনকাম আছে, ধরেন আপনার স্যালারি থেকে আপনার উৎসে কর্তন করা হয়, উৎসে কর্তনে এক ধরনের অ্যাডভান্স ট্যাক্স, তাহলে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স আলাদাভাবে পে করার দরকার নেই। কিন্তু যিনি বাড়ি ভাড়া থেকে ইনকাম করেন তার তো উৎসে কর নেই, সে দিয়ে দিবে। আবার ধরেন একজন ব্যক্তি কি করে, ইম্পোর্ট করে, ইম্পোর্টের বিজনেস করে, তাহলে তার তো ইম্পোর্ট এসছে যে এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কর্তনই করা হয়, তার আবার অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার দরকার নেই। তাহলে সেই ট্যাক্সটা আসলে সে ফেরত পাবে না। কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আবার ধরেন তাহলে বিজনেসম্যান যারা ইম্পোর্ট করেন বা যাদের এআইটি কর্তন থাকে তাদের দরকার নেই, যারা স্যালারি পার্সন তাদের দরকার নেই। এছাড়া যদি আপনার দেখা যাচ্ছে যাদের গাড়ি আছে, গাড়ি থাকলে তারাও কিন্তু একটা অ্যাডভান্স ট্যাক্স পেইড করে, তখন দেখা যাচ্ছে যে অ্যাডভান্স ট্যাক্স তাদের ওই গাড়ির টাকাই সমন্বয় হয়ে যায়, তার ট্যাক্সই আসে বছরে 25,000 বা 30,000, তখন ওই অ্যাডভান্স ট্যাক্সে গাড়ির টাকা দিয়েই সমন্বয় করে নিয়ে নেয় তার ট্যাক্সটা, তখন তার আসলে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার দরকার নেই। যদি দিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য বেশি হয়ে যাবে, পরবর্তীতে আপনার রিফান্ড ক্লেম করা লাগবে। আর ট্যাক্স রিফান্ড পাওয়া খুবই একটা দুঃসাধ্য বিষয়, এই জন্য ওইটা আসলে আমাদের দরকার নেই। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম, অনেকে এই বিষয়টা বুঝে না, শুধু মনে করে আহ, সর্বশেষ নিরূপিত বলতে বোঝাচ্ছে আপনি এখন 2023-24 রিটার্ন দিবেন, তাহলে 22-23 রিটার্নে আপনি কত টাকা ইনকাম দেখিয়েছিলেন, এটা 6 লাখের উপরে কিনা। যদি 6 লাখের উপরে হয় তাহলে আপনাকে এই অ্যাডভান্স ট্যাক্সটা পে করতে হবে। একদমই সহজ কথা। প্রয়োজনে আপনি ধারা 154 এবং 155 এই দুটি ধারা একসাথে দেখলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। ওকে, আমরা আর খুব বেশি আলোচনায়
যাব না কোশ্চেনে, যাব না, কারণ আমাদের আরো অনেকগুলো টপিকস আসছে, আপনাদের অন্তত হিন্টস দিতে হবে। যেহেতু আমরা সিলেবাসটা ব্যক্তি রিটার্নটা দিয়েছি, আবার কোম্পানি রিটার্ন গুলো এসেছে, সবগুলো অল্প হলেও আমাদের এটা কভার করা দরকার আমি মনে করি। কারণ পথটা চিরাই দিই, কারণ এগুলো তো আসলে 5-7 দিন বা 10 দিনে শেষ হওয়ার বিষয় না, কিন্তু টোটাল সামারিটা আপনাদের সাথে আমি বলে দিই। এরপর যদি বেটার প্র্যাকটিস করেন, বেটার স্টাডি করেন, আশা করা যায় আরো আপনি কিছু শিখতে পারবেন এখান থেকে। এই উৎসেকর রিটার্ন হচ্ছে কোম্পানি রিটার্নের একটি পার্ট। এই কোম্পানি রিটার্নের যে পার্ট, সেই একটি পার্ট আমরা দেখলাম। এরপর মেইন হচ্ছে কোম্পানির যে ইনকাম, ইনকামের উপর যে ট্যাক্স প্রদান করতে হবে সেই বিষয়টা আসছে। প্রথমত আমাদের কোম্পানি কি এটা আগে বুঝতে হবে। আমরা কথা বলেছি অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে প্রিভিয়াস ইয়ারে, আগের বছর তার 6 লাখ টাকা ইনকাম আছে, তাহলে তার পরবর্তী বছরে এসে অ্যাডভান্স ট্যাক্স দিয়ে যেতে হবে। তাহলে 6 লাখ টাকা ইনকামে তার প্রথমে ট্যাক্স কত আসে এটা ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করলে সেই অনুযায়ী আপনি এটাকে ভাগ করবেন 4টি ভাগে, ভাগ করে বাকিটা প্রতি 4 কিস্তিতে আপনি দিয়ে দিবেন। পূর্ববর্তী বছরে যদি আপনার অ্যাডভান্স ট্যাক্স বেশি দেয়া হয়ে যায়, পরবর্তী বছরে যে সমন্বয়ের সুযোগ থাকে, কোনো সমস্যা নেই যদি আপনি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকেন। কিন্তু যে সকল মিনিমাম ট্যাক্স আমরা বলেছি যে 163 ধারায় উৎসে কর আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নেওয়া হয়েছে, এরকম যে উৎসে কর্তন গুলো আছে 40টি সেকশনে, আমাদের 40টি আয়ের বিপরীতে ওই উৎসে কর্তন গুলো মূলত সমন্বয় করা যায় না, কিন্তু আপনার অ্যাডভান্স ট্যাক্স যেটা আপনি পেড করেছেন এটা সমন্বয়যোগ্য, সমন্বয় করা যায়, অপশন আছে। তাহলে আমরা এখন আসছি কোম্পানিতে। প্রথমত এই কোম্পানি বলতে কি বোঝায় এটা আমি একটু ক্লিয়ার করি। দেখেন, আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে কোম্পানির কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই, কোম্পানির কোনো আলাদা ডেফিনিশন নাই। অর্থাৎ কোম্পানি, আমাদের কোম্পানি অ্যাক্ট 1994-এ যে ডেফিনিশন গুলো দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্টে, সেই ডেফিনিশনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্য কোনো ভিন্ন ডেফিনিশন আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে নেই। তার মানে আমাদের কোম্পানি আইন অনুযায়ী গঠিত নিবন্ধিত প্রতিষ্ঠানই হচ্ছে একটি কোম্পানি। সেটা হতে পারে ট্রাস্ট, হতে পারে সোসাইটি, হতে পারে প্রাইভেট লিমিটেড, হতে পারে পাবলিক, হতে পারে জয়েন্ট ভেঞ্চার। যে কোনো ধরনের কোম্পানি, এটাকে কোম্পানি আইনে স্বীকৃতি দেওয়া হলে এটা আমাদের কোম্পানি হিসেবে স্বীকৃত হবে। এবং এছাড়া যদি কোনো এনবিআর কোনো আহ, আহ, কোনো প্রতিষ্ঠানকে কোম্পানি হিসেবে স্বীকৃতি দেয়, এটাও কোম্পানি হিসেবে গণ্য করা হবে বলে আমাদের এখানে উল্লেখ করা আছে। এবং কোম্পানি দুই প্রকার ইনকাম ট্যাক্সের পরিভাষায়, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল কোম্পানি, একটা হচ্ছে নন রেসিডেন্স কোম্পানি। রেসিডেন্স কোম্পানি বলতে বোঝায় যার কন্ট্রোল, ম্যানেজমেন্ট এবং রেজিস্ট্রেশন বাংলাদেশের আইন অনুযায়ী হয়েছে, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল কোম্পানি। নন রেসিডেন্স হচ্ছে যার কন্ট্রোল, ম্যানেজমেন্ট এবং রেজিস্ট্রেশন ফরেন আইন অনুযায়ী হয়েছে, এটা হচ্ছে নন রেসিডেন্স কোম্পানি। যদিও আমাদের এই অ্যাক্টে রেসিডেন্স এবং নন রেসিডেন্স কোম্পানি সকল ট্যাক্সের কমপ্লায়েন্স বিষয়গুলো সেম, সেখানে কোনো ডিফারেন্স নাই। অতএব এই রেসিডেন্স কোম্পানি বা নন রেসিডেন্স কোম্পানি ব্যক্তির মতো এতটা গুরুত্বপূর্ণ না। এখন আসেন কোম্পানি। কোম্পানি তো আমি বলে নিয়েছি যে প্রথমত দুই ভাবে ট্যাক্স দিয়ে থাকে। একভাবে তো আমরা দেখেছি যে কোম্পানির খরচ যেগুলো হবে, পেমেন্ট যা করবেন, তার এগেইনস্টে তিনি উৎসেকর কালেক্ট করে গভর্নমেন্ট কোষাগারে জমা দেবেন। এটা হচ্ছে কোম্পানির জন্য একটি ম্যান্ডেটরি ক্লজ, যে তিনি টিডিএস কর্তন করবেন, জমা দিবেন। আরেকটা হচ্ছে কোম্পানি ইয়ারলি যে প্রফিট করবেন, ইয়ারলি তার যে প্রফিট হবে, সেলস থেকে যে প্রফিট তিনি গেইন করবেন, সেই প্রফিটের উপর তিনি ট্যাক্স পেড করবেন। তাহলে একটা হচ্ছে প্রফিটের উপর তিনি ট্যাক্স দিবেন, আরেকটা হচ্ছে ট্যাক্স কালেক্ট করে দিবেন। টিডিএস যেটা দিবে এটা কিন্তু ওই কোম্পানির ট্যাক্স না, এটা হচ্ছে কোম্পানি অন্য ব্যক্তিদেরকে পেমেন্ট দিয়েছে, অন্য ব্যক্তির কাছে পেমেন্ট দিয়েছে, এই কারণে তাকে দিতে হয়েছে। এটা কিন্তু কোম্পানি ট্যাক্স না। তো ওই বিষয়টা আমাদের মোটামুটি খেয়াল রাখতে হবে। এখন আসেন কোম্পানি ট্যাক্সের রেট। এই কোম্পানি ট্যাক্সের রেট আমরা জানি যে আমাদের অর্থ আইনে দেওয়া থাকে এবং এবছরও কিছু কমানো হয়েছে।
বিগত 3-4 বছর ধরে আমাদের এই কোম্পানি ট্যাক্সের রেটটা কমানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিপূর্বে আমাদের এই কোম্পানি ট্যাক্স রেটটা একটু বেশি ছিল, এটাকে আস্তে আস্তে করে রিডিউস করা হচ্ছে। আর আমাদের আসলে ব্যক্তি ট্যাক্সের রেট যেমন কোম্পানি ট্যাক্সের রেট তার থেকে অনেক কম হওয়া উচিত, কিন্তু আমাদের কিন্তু এটা হয় নাই। কেন কম হওয়া উচিত? কারণ কোম্পানি যদি হয়, সারা পৃথিবীতে আমরা দেখি, যেমন আমি আহ কোরিয়ার একটা ট্যাক্স নিয়ে কাজ করলাম, সেখানে কোম্পানির রেট খুবই কম, কিন্তু ব্যক্তি ট্যাক্সের রেট 55%। তার মানে হচ্ছে কোম্পানির রেট কম থাকলে সেখানে ইনভেস্টমেন্টের অপরচুনিটি থাকে, ইনকামের সুযোগ থাকে, অনেকগুলো বিষয় থাকে। সেদিকে খেয়াল রেখে আমাদের যখন মোস্তফা কামাল সাহেব অর্থমন্ত্রী আসলেন, এরপর থেকে কিন্তু আমাদের এই কর্পোরেট ট্যাক্সের রেটটা কমানোর একটি প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। এই কোম্পানি ট্যাক্সের রেটের ক্ষেত্রে বেসিক্যালি আমরা একটা কোম্পানির দেখি, একটা হচ্ছে লিস্টেড কোম্পানি আর একটা হচ্ছে নন লিস্টেড কোম্পানি। পাবলিক কোম্পানি, প্রথমত পাবলিক কোম্পানি আমরা কি বলি, একটা লিস্টেড পাবলিক কোম্পানি আর একটা হচ্ছে নন লিস্টেড পাবলিক কোম্পানি। এই লিস্টেড কোম্পানির জন্য ট্যাক্সের রেটটা একটু কম, কিন্তু নন লিস্টেড যারা এবং প্রাইভেট কোম্পানি তাদের জন্য ট্যাক্স রেটটা আসলে সেম। এখন এই লিস্টেড কোম্পানি কারা? লিস্টেড বলতে বোঝাচ্ছে যারা শেয়ার বাজারে ইনরোল হচ্ছেন, শেয়ার মার্কেটে যারা শেয়ার বিক্রি করেন যে সকল কোম্পানি, তাদের ট্যাক্স রেট হচ্ছে 20%, বা যদি ব্যাংকিং চ্যানেলে তারা সকল লেনদেন না করে, মেইনটেইন না করে, সেক্ষেত্রে 22.5%। এই রেট গুলো আমাদের অর্থায়নে স্পষ্টভাবে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তা আমরা কোম্পানি যখন নিবন্ধন করি তখন লিস্টেড হতে গেলে কোম্পানির কিছু শর্ত লাগে, যেমন কোম্পানির 30 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল লাগে, 36 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল লাগে। তখন একটা কোম্পানি শেয়ার বাজারে লিস্টেডের জন্য অ্যাপ্লাই করার ক্যাপাবিলিটি অর্জন করে, দেন তারা অ্যাপ্লাই করে, এর পরবর্তীতে তারা কি আসে, তারা লিস্টেড হিসেবে চলে আসতে পারে। তখন এটাকে বলা হবে লিস্টেড কোম্পানি। পাবলিক কোম্পানি হলেই তাদের রেট কিন্তু কমে যাবে, বিষয়টা এরকম নয়। পাবলিক কোম্পানি হলেই হবে না, তাদেরকে অবশ্যই শেয়ার বাজারে লিস্টেড হতে হবে। লিস্টেডটা হচ্ছে আলাদা একটি বিষয়, এটা শুধু পাবলিক কোম্পানি হলেই হয় না, এটা লিস্টেড হতে হয়। লিস্ট, ধরুন একটা পাবলিক কোম্পানি, সে 5-10 লাখ টাকা অথরাইজ ক্যাপিটাল দিয়ে কোম্পানি ওপেন করেছে, তাহলে তো সে তো লিস্টেড হতে পারছে না, কারণ লিস্টেড হতে গেলে আমাদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, যে আপনাকে 30 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দেখাতে হবে, অথরাইজ 36 কোটি টাকা হতে হবে। তাহলে সে কোম্পানিতে নন লিস্টেড থেকে যাচ্ছে, কিন্তু পাবলিক কোম্পানি পিএলসি, তাহলে তার ট্যাক্স রেট কিন্তু এই আমাদের স্বাভাবিক লিমিটেড কোম্পানির মতোই হবে। এরকম ভাবে আমাদের কোম্পানি লিস্ট দেওয়া আছে, কোঅপারেটিভ সোসাইটি লিস্ট, মানে ট্যাক্স রেট দেওয়া আছে। এরপর আমরা 2020 সাল থেকে দেখছি যে 1 পার্সন কোম্পানি, ওপিসি, একক মালিকানাধীন কোম্পানি, এই বিষয়টাও আমাদের চলে আসছে। সেখানেও আমাদের ট্যাক্স হচ্ছে 22.5% এই ইয়ারে। তাহলে এই বছরের ট্যাক্স রেটটা আমরা একটু দেখে নিব। এখন আমাদের কোম্পানির ক্ষেত্রে ট্যাক্সের যে কমপ্লায়েন্স গুলো, মোস্ট ইম্পর্টেন্ট যে কমপ্লায়েন্স গুলো, এটা আমরা দেখবো। কারণ অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, বা আপনি যদি ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে কোম্পানি ট্যাক্স যদি আপনি দেখেন, অবশ্যই আপনার ফার্স্ট যে বিষয়টা নলেজে রাখতে হবে, যে এই কোম্পানির কি কি কাজ করতে হয় ট্যাক্স পারপাজে, যেটা ট্যাক্স পারপাজে গুরুত্বপূর্ণ। কোম্পানির তো অনেকগুলো কমপ্লায়েন্স আছে, যেমন কোম্পানি আরজিএসসি রেজিস্টার হলে তিনি আরজিএসসি একটা কমপ্লায়েন্স করবেন, আরজিএসসি কে রিটার্ন সাবমিশন করবেন। কোম্পানি ভ্যাট নিবন্ধিত হলে ভ্যাট দিবেন। এরপরে অন্য কোনো সংস্থার সাথে নিবন্ধিত হলে বা অন্য কোনো অথরিটি তাকে যদি কোনো নিবন্ধন দেয়, তার কমপ্লায়েন্স মেনটেন করবেন। কিন্তু ট্যাক্সের কমপ্লায়েন্স সকল কোম্পানির জন্য এটা ম্যান্ডেটরি, সকল কোম্পানির মেইনটেইন করতে হবে। এখন আসলে ট্যাক্সের কমপ্লায়েন্স গুলো কি কি, কি কি মেইনটেইন করবে কোম্পানি, এই বিষয়টা আমরা একটু খোলামেলা আলোচনা করি, একদম বেসিক থেকে শুরু করি। যেমন ধরেন, আপনি একটি কোম্পানি যখন করবেন তখন আপনাকে আরজিএসসি থেকে কোম্পানি নিবন্ধন নিতে হবে, ফার্স্ট ওয়ান। আরজিএসসি থেকে যখন আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করলে আপনাকে আরজিএসসি কে 3টে ডকুমেন্টস দিবে। একটা হচ্ছে ইনকর্পোরেশন নাম্বার বা ইনকর্পোরেশন সার্টিফিকেট,
দেন আপনাকে আর্টিকেল এন্ড মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন এটা দিবে। মেমোরেন্ডাম এবং আর্টিকেল এই দুটো বিষয় একটা ডকুমেন্ট দিবে। আর একটা হচ্ছে আপনার শিডিউল 12, 12। এই তিনটে ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন কোম্পানি নিবন্ধন করার সাথে সাথে, আপনাকে অনলাইনে দিয়ে দেওয়া হবে। এই কোম্পানি যখন নিবন্ধন করবেন, যখন আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট যেদিন থেকে হয়ে যাবে, কোম্পানি সেই দিন থেকে ট্যাক্সের কমপ্লায়েন্স শুরু হবে। বিষয়টা এরকম নয় যে আজকে আমি কোম্পানি ওপেন করলাম, আমি 4 বছর পরে যে টিআইএন ওপেন করলাম, 4 বছর পর থেকে আমি ট্যাক্সের কমপ্লায়েন্স করবো ব্যক্তির মতো, এরকম না। যেদিন থেকে আপনার কোম্পানির ইনকর্পোরেশন ডেট হয়েছে সেদিন থেকে কোম্পানির ট্যাক্স কমপ্লায়েন্সের বিষয়গুলো, ট্যাক্সের প্রতিপালনীয় বিষয়গুলো আপনাকে মানতে হবে। তাহলে প্রথমে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করার পরে আপনি ট্রেড লাইসেন্স করলেন। এর পরপরই ফার্স্ট কাজ হচ্ছে আপনি টিআইএন ওপেন করে ফেলবেন, কারণ কোম্পানির রিটার্ন দাখিল এটা ম্যান্ডাটরি। টিআইএন ওপেন করার সাথে সাথে আপনি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে ফার্স্ট যে কাজটি করতে হবে, যে কোম্পানি ওপেন করার সময় আমরা দুটি ক্যাপিটাল দিয়ে থাকি, একটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল আর একটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে কোম্পানির লিমিট অফ শেয়ার সেল, অর্থাৎ তিনি এই কোম্পানিতে কত টাকা শেয়ার সেল করতে পারবেন তার একটা লিমিটেশন দেওয়া থাকে, এটাকে আমরা বলি অথরাইজ ক্যাপিটাল। আরেকটা থাকে পেইড আপ ক্যাপিটাল, মানে ইনিশিয়ালি আমরা বিজনেসে কত টাকা ইনভেস্ট করব, কত টাকা পেইড করব, এটা আমরা ডিক্লেয়ার দিই যখন কোম্পানিটা ওপেন করি। এই পেইড আপ ক্যাপিটাল হচ্ছে ট্যাক্সের সাথে রিলেটেড, ট্যাক্সের সাথে এই পেইড আপ ক্যাপিটালটা রিলেট করে, ট্যাক্সের সাথে যার সম্পর্ক রয়েছে। এখন এই পেইড আপ ক্যাপিটালের উপরে কোনো ট্যাক্স নেই, তবে শর্ত আছে যে প্রপার ওয়েতে এই পেইড আপ ক্যাপিটালটা আপনার কোম্পানির অ্যাকাউন্টে আসতে হবে, তাহলে এর উপর ট্যাক্স নেই। অন্যথায় পেইড আপ ক্যাপিটাল যদি প্রপার চ্যানেলে না আসে, টাইমলি না আসে, তখন ডিসিটি এই পেইড আপ ক্যাপিটালকে ডিজেলাও করতে পারে। ডিজেলাও করার অর্থ হচ্ছে এই পেইড আপ ক্যাপিটালের উপর আপনার ট্যাক্স হয়ে যাবে। কত পার্সেন্ট হারে? আপনার কোম্পানির রেটে। আমি আগেও বলেছি যে বিশেষ আয়, জিসিটি চাইলে এটাকে আপনাকে ডিজেলাও করতে পারে। ডিজেলাও মানে কি, আপনার বিশেষ ব্যবসায়িক আয় হিসেবে গণ্য হবে। আর বিশেষ ব্যবসায়ী আয় হিসেবে যখন আপনাকে এটা গণ্য করা হবে, তখন আপনাকে এটার উপর কোম্পানি রেটে ট্যাক্স পে করতে হবে। এর বাইরে কোনো অপশন আপনার কাছে খোলা নাই। তাহলে আমরা কি করব, কোম্পানির ওপেন করার সাথে সাথে পেইড আপ ক্যাপিটালটা ব্যাংকে দিয়ে দেব। এখন এটা ব্যাংকে দিলেই হবে না, এখানে কমপ্লায়েন্স গুলো একটু খেয়াল করেন। প্রথমত ওরা তিনটে ডকুমেন্ট ভেরিফাই করে। 1 নম্বর হচ্ছে পেইড আপ ক্যাপিটালটা কোম্পানির অ্যাকাউন্টে এসেছে এবং এটা ডিরেক্টরের অ্যাকাউন্ট থেকে বা শেয়ার হোল্ডার যদি শেয়ার কিনেছেন তার অ্যাকাউন্ট থেকে এসেছে, অথবা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে এসেছে ডিরেক্ট। সে ক্যাশ ডিপোজিট করেছে, এটা পেইড আপ ক্যাপিটাল হিসেবে কাউন্ট হবে না, বা চেক জমা দিয়েছে এটাও হবে না। তার অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে আসতে হবে, অথবা তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে কোম্পানির অ্যাকাউন্টে আসতে হবে। কোম্পানির অ্যাকাউন্টে আসতে হবে এবং প্রপার চ্যানেলে আসতে হবে। থার্ডলি, এই যে অ্যামাউন্টটা তিনি কোম্পানিতে দিয়েছেন এটা তার রিটার্ন IT-10B-তে, যেখানে তিনি সম্পদের হিসাব দেখান, সেই IT-10B-তে এটাকে উল্লেখ করতে হবে। যদি এই তিনটি বিষয় এখানে প্রতিপালন হয়, তাহলে এই পেইড আপ ক্যাপিটালকে ট্যাক্সকে ট্যাক্সের ভাষায় এটাকে অ্যাকসেপ্টেবল বলা হয়, এটাকে অ্যালাওয়েবল বলা হয়। তখন এই পেইড আপ ক্যাপিটালকে অ্যালাউ করা হবে, এটার উপর কোনো ট্যাক্স নাই। অন্যথায় এটার উপর ট্যাক্স হয়ে যাবে। এজন্য যারা প্রথম কোম্পানির রিটার্নটি করবেন, তারা দেখবেন আসলে পেইড আপ ক্যাপিটাল পেইড হয়েছে কিনা। যদি পেইড আপ ক্যাপিটাল পেইড না হয়, তাহলে আপনি কি করবেন, আপনি এটাকে কল ইন এরিয়ার বা ডিউ রেখে দিবেন, তাও ট্যাক্স থেকে স্কিপ করার কিছু সুযোগ আছে। আমাদের কোর্স তো অবশ্যই রেকর্ডেড থাকে, এটা তো আপনি অবশ্যই পেয়ে যাবেন। আর কোশ্চেন থাকলে লেকচারের মাঝে আপনি একটু লিখে দিবেন, আমি সময় মতো অ্যান্সার দিয়ে দিব। কিন্তু আলাদা কোশ্চেনের টাইম দিতে গেলে আমরা আসলে লেকচার শেষ করতে পারবো না, যে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে। তাহলে আমরা এখানে দেখলাম
কারণ আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় আলোচনা করা দরকার, কিন্তু আপনারা যদি আহ খুব বেশি কোশ্চেন হয় তাহলে তো আমাদের সময়টা ওখানে চলে যায়। এরপরে ব্যাংক, কোম্পানির ব্যাংকে আপনি অন্য কোনো লেনদেন করবেন না। অযাচিত অযাচিত কোনো লেনদেন আপনার কোম্পানি অ্যাকাউন্টে হবে না, শুধুমাত্র সেলস যেগুলো আছে সেগুলো হবে। এবং সকল লেনদেন আপনাকে ব্যাংকিং চ্যানেলে করতে হবে, এই বিধানটি এই আইনে আছে। কারণ যদি 50,000 টাকার কোনো ট্রানজেকশন আপনি ব্যাংকিং চ্যানেলে না করেন, তাহলে ওই খরচকে ডিসঅ্যালাউ করা হবে। ডিসঅ্যালাউ মানে ওটা ইনকাম হিসেবে কাউন্ট হবে। তাহলে যে কোনো অ্যামাউন্ট, মানে যে কোনো স্যালারি আপনি দিতে গেলে ব্যাংকে দিতে হবে, তাহলে আপনার খরচ হিসাবে এটাকে অ্যালাউ করবে। এরপর অফিস ভাড়া, যেটা আপনার অফিস ভাড়া থাকবে কোম্পানির, এটাকে গিট করতে হবে। আপনি যখন অফিস রেন্ট নিচ্ছেন তখন আপনাকে একটা ডিড করতে হবে। কেন ডিড করতে হবে? কারণ এই ডিডের ভিত্তিতে আপনাকে দুটি জিনিস দিতে হবে। একটা হচ্ছে ভ্যাট 15% এবং ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5%। এটা কোম্পানি কিন্তু বেয়ার করবে। তাহলে অফিস ভাড়া একটা ডিড করে নেবেন, আপনার মতো করে করে নেবেন, যাতে করে আপনার ট্যাক্স বার্ডেনটা একটু হলেও কমে। এবার কোম্পানির যে লেনদেনগুলো আপনি করবেন, তখন আপনাকে বিল, ভাউচার এগুলো আমাদের সংগ্রহ করে রাখতে হবে। এবং আরেকটি যে বিষয় কোম্পানির ক্ষেত্রে আমরা বললাম, যে কোম্পানির ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিটি খরচ, আমরা দেখেছি এখানে 89টি একটি লিস্ট আছে। এই খরচ যেটা আপনি করবেন তার এগেনিস্টে আপনি ভেরিফাই করবেন যে সেখানে আসলে টিডিএস এর বা উচ্চ করের কোনো বিধান আছে কিনা। যদি উচ্চ করের বিধান থেকে থাকে তবে অবশ্যই আপনাকে উচ্চকর্তন করতে হবে। এবং আপনাকে উৎসকর্তন করলেই হবে না, এটা নির্ধারিত একটি টাইম আছে। এই নির্ধারিত টাইমের মধ্যে অবশ্যই আপনাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে, অন্যথায় 2% আপনার পেনাল্টি চলে আসবে। এবং যাদের কাছ থেকে আপনি এই টিডিএসটা কালেক্ট করবেন তাদেরকে অবশ্যই আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করতে হবে। আমি একটু দ্রুত বলে যাচ্ছি, কিন্তু কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আপনার আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম, 86 সেকশন, যেখানে আপনাকে বলা হয়েছে যাকে আপনি স্যালারি পেমেন্ট করবেন তার স্যালারি যদি ট্যাক্সেবল হয়, ওই ব্যক্তির স্যালারি যদি ট্যাক্সেবল হয়, তখন তার থেকে উৎসকর্তন করতে হবে। আর যদি স্যালারি ট্যাক্সেবল না হয় তাহলে উৎসকর্তন নাই। মানে বাৎসরিক স্যালারি যদি 3.5 লাখ টাকা ক্রস করে, ট্যাক্সেবল স্যালারি, টোটাল স্যালারি নয়, তাহলে তাকে উৎসকর্তন করতে হবে। অনেক কোম্পানি কি করে, যে স্যালারি দিচ্ছে তার উপর উচ্চকর্তন করে, তাহলে কি তো এই বিষয়টি আসবে না। এরপরে আমরা দেখলাম তাহলে উৎসকরের বিধান আমাদের প্রতিপালন করতে হবে, এবং আমাদের উৎসকর রিটার্নটি 15 তারিখের মধ্যে, পরবর্তী মাসের 15 ডেজ এর ভিতরে আপনাকে এটা সাবমিশনে যেতে হবে, এই উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটি। যদি সাবমিশন না করতে পারে সেক্ষেত্রে আপনি 50 ডেজ, আপনি 15 ডেজ আপনি আরো এক্সট্রা টাইম নিতে পারবেন বাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এরপরে আপনাকে আরেকটি যে কাজটি করতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল। এই কারণে বললাম যে এটার উপর নির্ধারণ করবে আপনার বাৎসরিক ট্যাক্স কত হবে কোম্পানির। এটা হচ্ছে কোম্পানির একটি অডিটেড ব্যালেন্স শিট করতে হবে। আমাদের নতুন আইনে ধারা 73, 73-তে এই অডিটেড ব্যালেন্স শিটের বিষয় কিন্তু বলা আছে। এবং বলা আছে যদি ব্যক্তি হয় তাহলে 3 কোটি টাকার উপরে টার্নওভার হলে তার জন্যও আমাদের এই ব্যালেন্স শিটে করতে হবে। এবং অন্য যারা প্রোপাইটার আছেন তাদের ক্ষেত্রে কিভাবে হিসাব সংরক্ষণ করতে হবে টোটাল ওয়েতে, সেগুলো আমাদের ধারা 72-তে কিন্তু স্পষ্টভাবে বলা আছে নতুন আইনের, যেটা প্রিভিয়াস আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 ছিল না। বলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন কোম্পানির যে অডিটেড ব্যালেন্স শিট আপনি করবেন, একটা কোম্পানির অডিটেড ব্যালেন্স শিটে আপনার বেসিক্যালি 5টি তথ্য আপনাকে দিতে হয়, 5টি জিনিস আপনার থাকে। এই জিনিসগুলো আমরা একটু পরে দেখাবো। এরপরে কোম্পানির রিটার্নটা করার, কোম্পানির অডিট রিপোর্ট করার পরে কোম্পানির রিটার্নটিও আপনি টাইমলি করবেন। অডিটটাও অবশ্যই টাইমলি করতে হবে। এই কারণে করতে হবে কারণ অডিটে আপনি যদি ডিলে করেন, ট্যাক্স
যেমন ডিলে হবে, ঠিক আরজিএসসি তে একটি রিটার্ন আপনাকে সাবমিশন করতে হয়, এটাও আপনার ডিলে হয়ে যাবে। হ্যাঁ, পার্টনারশিপ ফার্মের অডিটের বিষয়টা আমাদের আছে। এরপর কোম্পানি আয়কর যে রিটার্নটি আপনি তৈরি করবেন, এটা অ্যাজ পার অডিট রিপোর্ট। কোম্পানির আয়কর রিটার্ন একদমই ইজি বিষয়, কারণ এখানে একটা অডিটেড ব্যালেন্স শিট থাকে, অডিটেড রিপোর্ট থাকে সিএ ফার্মের। সেখান থেকে আপনি সকল তথ্যগুলো নিয়ে আপনার রিটার্নটি পূরণ করবেন, এবং রিটার্নের সাথে সকল ডকুমেন্ট যেগুলো আমরা, কোম্পানির ক্ষেত্রে ডকুমেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট ব্যক্তির থেকে। এই ডকুমেন্ট গুলো, আপনার সাপোর্টিং ডকুমেন্ট গুলো আপনাকে এর সাথে অ্যানেক্স করতে হবে। এভাবে করে আপনি একদম কোম্পানির, আমি শুরু থেকে জন্ম থেকে শেষ পর্যন্ত ট্যাক্স পারপাজে যে সকল কাজ করা লাগবে একটা সামারি আপনাকে করে দিলাম। এভাবে করে আপনি যদি একটু সুচিন্তিত ভাবে এই কোম্পানি ট্যাক্স প্ল্যানিংটি করেন, যেমন অডিট রিপোর্ট তো আপনি করবেন না, এফসিএ করবে, কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে যে কি কারণে আমার ট্যাক্সটা বেড়ে যাচ্ছে, কোন কারণে আমার ট্যাক্সটা কমছে, কোন খরচটা আমার প্রপার চ্যানেলে করা উচিত ছিল। এটা কিন্তু বছর শেষে অডিট রিপোর্টে এসে আপনি মিল করতে পারবেন না। কারণ আগে অডিটের সিস্টেম ছিল একরকম, আপনি ট্যাক্সের জন্য একটা আলাদা অ্যাকাউন্টস করে ব্যালেন্স করে আপনি করে ফেলতে পারতেন, আর ম্যানেজমেন্ট অডিট আলাদা করতেন, আবার লোনের জন্য আলাদা আপনি অডিট করতেন। কিন্তু এখন হচ্ছে অডিটের রিপোর্ট একটা, ডিভিসি কোড সহ। তার মানে হচ্ছে কি, ওই রিপোর্টটা কিন্তু কঠিন হয়ে গেল, জটিল হয়ে গেল। এই কারণে আপনাকে অবশ্যই এই কমপ্লায়েন্স গুলো মেনটেন করলে আপনার জন্য এই বিষয়গুলো সহজ হয়ে যাবে। এরপরে একটি অডিট রিপোর্টে আমাদের যে ডকুমেন্ট গুলো রাখতে হয়, সেখানে আমি কিছু লেনদেন যেভাবে করতে হবে, যে কোম্পানিতে কোনটা জমা হবে, কিভাবে খরচ বিষয়গুলো আসবে, সেগুলো একটি সামারি এখানে দিয়েছি। একটু অডিট রিপোর্টে যে 5টি মেইন বিষয় উল্লেখ করতে হয়, এর মধ্যে হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, যেটাকে আমরা বলতে পারি ব্যালেন্স শিট, এটাকে আপনার থাকতে হবে। এরপর স্টেটমেন্ট অফ প্রফিট ও লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, যেটাকে আমরা বলছি, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট, এটা থাকতে হবে। এরপর স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি থাকতে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকতে হবে, এবং নোটস টু দ্য অ্যাকাউন্টস। যেমন আপনি একটি খরচ দিয়েছেন, এক্সপেন্সেস দিয়েছেন, তার অ্যাগেনিস্টে আপনার নোট থাকতে হবে, ব্যাখ্যা থাকতে হবে। এই 5টি বিষয় সম্বলিত মিনিমাম অডিট রিপোর্টে এই 5টি জিনিস উল্লেখ করতে হয়। এটা সম্বলিত একটি অডিটেড ব্যালেন্স শিট আপনার লাগবে। এটার উপর ভিত্তি করে আপনি ট্যাক্স রিটার্ন যাবেন। এবং কোম্পানির ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে আমরা বলেছি যে যে কোনো কোম্পানির ক্ষেত্রে একটা মিনিমাম ট্যাক্সের বিধান আছে। আপনার যদি কোম্পানিতে লসও হয়, তাও কিন্তু আপনাকে মিনিমাম ট্যাক্স পে করতে হয় 163 ধারায়। আহ পরব 163 শুরুতে হচ্ছে উচ্চ কর, এরপরে লাস্টের দিকে ব্যক্তি ফার্মের মিনিমাম ট্যাক্সের কথা বলা আছে। সেখানে বলা আছে ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ প্রোপাইটারশিপের যদি 3 কোটি টাকার বেশি গ্রস বা টার্ন ওভার হয়, সেক্ষেত্রে তার উপর মিনিমাম ট্যাক্স প্রযোজ্য। 50 লাখ টাকা হচ্ছে পার্টনারশিপ, আর কোম্পানির ক্ষেত্রে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট মানে সেলস হলে তার উপর মিনিমাম ট্যাক্স দিতেই হবে। মিনিমাম ট্যাক্স হচ্ছে সাধারণ সকল কোম্পানির ক্ষেত্রে 0.6%, আর কিছু এক্সেপশন আছে। এক্সেপশন গুলো লেখা আছে, যেমন মোবাইল অপারেটরের ক্ষেত্রে 2%, এরকম কার্বোনাইট বেভারেজের ক্ষেত্রে 5%, এরকম কিছু বলা আছে। এটা আপনারা একটু দেখে নিন, কারণ বিস্তারিত আহ আপনাদের ব্যক্তির ক্ষেত্রে 72 সেকশন দেখবেন তাদের হিসাব সংরক্ষণ, আর কোম্পানির ক্ষেত্রে দেখবেন 73 সেকশন। তাহলে এই দুইটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আরো একটা বিষয় আমাদের আলোচনা করা দরকার ছিল, সংক্ষিপ্ত ভাবে হলেও, কিন্তু আসলে টাইম আজকে তো বেশি নেই। আমরা হয়তো এটা একদম শেষে, কাল আগামীকাল দুইটা প্র্যাকটিস দেখাবো, একটা উইথহোল্ডিং রিটার্নটা আমাদের একটা ফ্যাক্ট দেওয়া আছে, এটা দিই, আর কোম্পানির রিটার্ন একটা প্র্যাকটিস দেখাবো। এরপর লাস্ট অংশে যদি আমরা সুযোগ পাই, অ্যাপিলের বিষয়টা, ট্যাক্স মামলাটা কিভাবে হয়, মামলাটা কিভাবে করা হয়, এগুলো সম্পর্কে আমি একটা জাস্ট আপনার ধারণা দিয়ে দিব। যেহেতু আমরা রেগুলার এই মামলা হিয়ারিং নিয়ে করে থাকি, আজকেও আমার কয়েকটা হিয়ারিং ছিল আগারগাঁওতে হেড অফিসে। এই মামলার প্রসেসটা আপনাদেরকে জাস্ট একবার জানিয়ে দিব, যাতে করে আপনার পরবর্তীতে কিভাবে মামলাটা করতে হয় এটা অন্তত বুঝতে পারেন। সে বিষয়গুলো একটা টাস্ক আমরা দিয়ে দিব। এখন আপনাদের আরো অনেক
আর অনেক কোশ্চেন আছে, আমি কোশ্চেন গুলো অ্যান্সার দিই, কারণ অনেকক্ষণ লেকচার দিচ্ছি, অনেকেই অনেক কোশ্চেন করতেছে, যা কোশ্চেন গুলো একটু অ্যান্সার দেই, অ্যান্সার দিয়ে শেষ করি। চ্যাট বক্সের গুলো আগে দিই, তারপর আপনারা হ্যান্ড রাইজ করেন, বাকিগুলো আমি অ্যান্সার দিচ্ছি। ইনকাম ফ্রম শেয়ার মার্কেট প্রফিট কি নট ডিভিডেন্ড ইনকাম? ট্যাক্স ফ্রি ইনকামে এখন আর বসবে না। এখন শেয়ার বাজারের ইনকামটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল হয়ে গেছে, এখন আমাদের ট্যাক্স ফ্রির কোনো অপশন নাই। ট্যাক্স ট্যাক্স ফ্রি বলতে আমাদের শিডিউলে যেগুলো আছে এগুলো ট্যাক্স ফ্রি। শেয়ার বাজারের ইনকামটা আমাদের ক্যাপিটাল গেইনে বসবে এবং এটা ট্যাক্স হয়ে যাবে। 6% মানে 0.6%, 0.6 মানে 0.60%, এটা হচ্ছে টার্ন ওভার। ধরেন আপনার একটা কোম্পানির 1 লাখ টাকা সেল বা 1 কোটি টাকা হলো, তাহলে 1 কোটি টাকা সেল হলেও আপনার এখানে খরচ হয়েছে 1,10,00,000 টাকা। তাহলে কোম্পানিটা আপনার কিসে আছে? লসে আছে। ওই 1 কোটি টাকার উপর 60,000 টাকা আপনাকে ট্যাক্স পে করতে হবে। অথবা আপনার এই কোম্পানিতে লাভ করেছে 1 লাখ টাকা, অর্থাৎ সেল করেছে 1 কোটি, টার্ন ওভার মানে ডিপোজিট হয়েছে 1 কোটি, সেলস 1 কোটি, লাভ হয়েছে 1 লাখ। তাহলে 1 লাখে ধরেন কোম্পানির ট্যাক্স হচ্ছে 30%, তাহলে 1 লাখে ট্যাক্স হয় তার কত? 30,000। কিন্তু মিনিমাম ট্যাক্স কত হয়? 60,000। আইন বলছে অ্যাকচুয়াল ট্যাক্স এবং মিনিমাম ট্যাক্স যেটা বেশি হবে এটা আপনার পে করতে হবে। বাটোয়ারার মামলার মাধ্যমে আপনি যে ফাইল, যে দলিলগুলো পাবেন বা যে সম্পত্তিগুলো পাবেন, এগুলো আপনার দেখেন ওই অর্জনের জায়গায় আদার রিসিট আছে। যেমন আমাদের যে রিটার্নটি করেছি এখানে 21-এর সি-তে এটা বলা আছে। ওই 21-এর সি-তে আদার রিসিটে আপনি দিবেন যে আপনি কি কি সম্পত্তি পেয়েছেন, ওটার বর্ণনা এখানে দিবেন, এরপর সম্পত্তির মধ্যে এটা আপনি ঢুকাই দিবেন। যেমন আপনি যদি বাড়ি পেয়ে থাকেন, তাহলে আপনার নন এগ্রিকালচারের জায়গায় আপনি সেই বাড়িটি উল্লেখ করবেন। প্রথমত আপনি আদার রিসিটে দিয়ে দিবেন যে এই বছরে আমি এই সম্পত্তি পেয়েছি, এত টাকার সম্পত্তি, এরপরে আপনি উপরে ডেসক্রিপশন গুলো সুন্দরভাবে বসাই দিবেন। আপনাকে প্রথমত একটি অডিশন সার্টিফিকেট নিতে হবে। অডিশন সার্টিফিকেটের ভিত্তিতে আপনাকে আপোষ বন্টন নামা এটা কোর্ট থেকে যদি করতে পারেন সব থেকে ভালো হয়। অথবা অরিশের ভিত্তিতে আপনারা ফরায়েজ অনুযায়ী, যদি মুসলিম হন মুসলিম ফরায়েজ অনুযায়ী আপনারা বন্টন করে নেবেন, এতে কোনো সমস্যা নেই। যদি অ্যাকচুয়াল বন্টন হয় তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা তো বলেছি শেয়ার বাজারে যদি আপনি বিনিয়োগ করেন, এটা সম্পূর্ণ যে পরিমাণ বিনিয়োগ করবেন এখানে কোনো লিমিট নেই, এটার উপর রেয়াত পাওয়া যাবে। শেয়ার বাজারের ইনকামটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। হসপিটাল, ক্লিনিক, এটার এটার ভিতর তো পার্থক্য আপনারা সবই সবই বুঝেবেন। যেমন কিছু আছে যারা শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করে, ক্লিনিকটা একটু ছোট পর্যায়ে হয়, তারপরে হসপিটালটা একটু বড় পর্যায়ে হয় যেখানে থাকার ব্যবস্থা থাকে, এরকম কিছু পার্থক্য আছে। এগুলো আপনি অনলাইনে সার্চ দিয়েও বের করতে পারবেন। না, এখন আমাদের অ্যাডভান্স ট্যাক্সের বিধানটা কিন্তু আমরা অলরেডি বলেছি যে নিরূপিত সর্বশেষ নিরূপিত আয়ের যেটা আছে ওটার উপরে বেস করে আপনাকে দিতে হবে। এরপরে আপনি ধারাটা পড়ে দিতে পারেন 154-55, এটা বললে আরো আপনার কাছে ক্লিয়ার হবে, ডিটেলসটা ওখানে আছে। ওকে, এরপর আমরা আরো কিছু কোশ্চেন নেই। অ্যাডভোকেট সাইফুল ইসলাম হ্যান্ড রাইজ করেছিলেন অনেকক্ষণ। হ্যালো। হ্যাঁ, প্লিজ বলেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আইটি কোম্পানির ব্যাপারে ট্যাক্সের কি কোনো মানে ইয়ে আছে ভাইয়া, এক্সাম্পশন? হ্যাঁ, আইটি কোম্পানি তো আমাদের সিক্স শিডিউল ওখানে বলা আছে 2024 সাল পর্যন্ত তারা অব্যাহতি পাবে। এর পরবর্তী কি হবে এটা এখনো উল্লেখ নাই। সকল আইটি, এক্ষেত্রে তো কোম্পানিটা শুধুমাত্র আইটি রিলেটেড সার্ভিস হলেই হবে, এটার জন্য তো আইটি, এনবিআর থেকে কোনো পারমিশন নিতে হবে না? না পারমিশন লাগবে না। ওখানে শিক্ষা জেলে অব্যাহতিটা সকলের জন্য প্রযোজ্য, কোনো পারমিশন লাগবে না। বাট যদি এর বাহিরে কোনো কোম্পানি ট্যাক্স অব্যাহতি দাবি করে তাদের পারমিশন লাগবে।
যাদের আইনে পারমিশন দিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে কোনো পারমিশন দরকার নেই। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে যে উইথহোল্ডিং ট্যাক্স এর যে ক্যালকুলেশনটা করেছিলাম, সেখানে হচ্ছে যে স্যালারি থেকে উইথহোল্ডিং ট্যাক্সটা কিরকম ভাবে আসবে, আমাদের যে ট্যাক্সেবল যে ইনকামটা ছিল, সেই ইনকামটাকে কি আমরা 12 দিয়ে ভাগ করব? আমি একটু লাস্ট দিকটা মিস করেছিলাম। না, আপনার যে নিট ইনকামটা প্রথমে তো আপনি স্যালারি থেকে যে টিডিএস এর বিষয়টা টিডিএস বলছিলেন। এর এটাই বলছি যে আপনার প্রথমে তো তার মাসের ইনকামটাকে আপনাকে 12 মাসে কনভার্ট করতে হবে। 12 মাসে কনভার্ট করে সেখান থেকে আপনি ট্যাক্সেবল ইনকামটা বের করবেন। গ্রস ইনকাম থেকে আমাদের যে ট্যাক্স ফ্রি বাদ দিয়ে বাকি যে ট্যাক্সেবল বের করবেন, ট্যাক্সেবল বের করে আপনি তার ট্যাক্স নির্ণয় করবেন। ট্যাক্স নির্ণয় করার পরে আপনি তার রেয়াতকে বিবেচনা করবেন। রেয়াত বিবেচনা করার ক্ষেত্রে আপনার কাছে এখানে একটা অপশন আছে, ইনকামের 3%, এটাকে বাদ দেওয়া। এটাকে বাদ দিলে আপনার নিট ট্যাক্স হয়ে যাবে। নিট ট্যাক্সটার উপরে আপনাকে 12 দিয়ে ভাগ দিয়ে আপনাকে মাসিক টিডিএসটা নির্ণয় করতে হবে। এরপরে মোহাম্মদ ইমদাদ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই জমি রেজিস্ট্রির যে 15%, এটা কি বাতিল হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা অনেকেই বলছে এখন, কারণ এটা তো এখন অনেক ট্যাক্স হয়ে যায় অনেকের উপরে। ক্যাপিটাল গেইন তো আগে করমুক্ত ছিল, এখন এটা তো অনেক টাকা ট্যাক্স হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেকে বলছে যে, বা এটা আলোচনা করছে, আহ, এটা আমাদের হতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা বিষয়, রিয়াতের বেলায় যে আবার আপনাদের দিয়ে দিচ্ছি, যদিও দেওয়া হয়েছে, আবার আমরা আরেকবার দিয়ে দিব আজকে ক্লাসের সাথে সাথে। হ্যাঁ, রিয়াতের বিষয়ে 3% যেটা মিনিমাম রিয়াত নেওয়া হয়, ওইটা বাদ দিয়ে তো রিটার্ন জমা দিতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজারের সব থেকে ভালো উপায় হচ্ছে কি আপনাকে মার্কেট প্রাইসটা দেখানো। সেক্ষেত্রে আপনি এবছর যে লাভ হয়েছে লস হয়েছে সেগুলো আপনি আইপি 10B তে উল্লেখ করলে আপনার মার্কেট ভ্যালু দেখালে সব থেকে বেটার হয়। এছাড়া আপনি ক্লোজিং ইকুইটিও দেখাতে পারেন, সেটাও একটা নিয়ম আছে। দুটো নিয়মে শেয়ার আপনার এখানে শো করা যেতে পারে। Okay, এরপরে লাস্ট কোশ্চেন আমরা এমডি রাকিবুল ইসলাম। সালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার একটু ইন্ডিভিজুয়াল ইয়া থেকে ছিল একটা কোশ্চেন। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কোশ্চেন থেকে কোশ্চেন হচ্ছে যে যদি আমার আহ বাবা স্যার, হুম, হ্যাঁ বলেন প্লিজ। আই ফরগট স্যার, ওইটা ভুলে গেছি আমি। দাঁড়ান, আরেকটা বলতে বলতে যদি ওটা মনে পড়ে যায়, নোট করিনি স্যার। কোম্পানির ইয়া থেকে যেটা হচ্ছে ওই যে আমাদের যে কর্পোরেট ট্যাক্সের যে রেটটা আছে, হুম, এই রেটটার ক্ষেত্রে যে আরো একটা শর্ত, যে ক্যাশ ট্রানজেকশন 36 লাখ, 36 লাখ, এটা কি এখনো আছে? হ্যাঁ, ওইটা তো আমি বললাম যে ব্যাংকিং চার্লে না হলে ট্যাক্স রেটটা বেড়ে যাবে আপনার। ওইটা শর্ত দেওয়া আছে আপনার অর্থ আইনে, সবগুলোর সাথে একটা লোড দেওয়া আছে। আমি আচ্ছা আচ্ছা বিস্তারিত আচ্ছা। বলি নাই, আমি জাস্ট। না, ওইটা ওইটা আপনার ইয়াতে নাই তো স্যার, ওই শিটটাতে দেখলাম না, যার কারণে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আমাদের কিছু এক্সপেন্স কোম্পানি পার্সপেক্টিভে, মানে কিছু এক্সপেন্স হয় যেগুলোর উপর ট্যাক্স অফিস ট্যাক্স ইম্পোজ করে, যেমন ফুয়েল এক্সপেন্স, কনভেন্স এক্সপেন্স, মানে আমরা এগুলো যেটা সব কনভেন্স সব করতেছি। জায়গায় আপনার টিডিএস কর্তন করতে হবে। কনভেন্সে আপনার টিডিএস আছে, টুয়েলে টিডিএস আছে। টিডিএস কর্তন না করলে আপনাকে এটা ট্যাক্স হয়ে যাবে, এটার উপর ইনকাম হিসেবে কাউন্ট। এ- এখন স্যার যে কনভেন্স গুলা মানে ট্যাক্স অফিসার ধরে বসে, কিন্তু আসলে মানে কেন জানি একটু ইয়ে মনে হয় আমার কাছেও, হ্যাঁ, যে আমরা কনভেন্স যে আমাদের এমপ্লয়িরা যাচ্ছে, যারা যাচ্ছে আসতেছে তাদেরকে দিচ্ছি, তার উপর আবার ট্যাক্স ইম্পোজ করে দিব। হ্যাঁ, আবার ফুয়েল মানে তেল খরচ দিচ্ছি, আবার ওই তেল খরচের উপর আবার ট্যাক্স ইম্পোজ করে দিচ্ছি। না, বিষয়টা আসলে হচ্ছে আপনি তেল খরচ দিচ্ছেন বলতে যখন এটা আপনার, আমি তো বললাম উৎসে করটা হচ্ছে আপনার খরচের উপর, যখন খরচ করবেন তখন উৎসে কর হবে।
যদি আপনার এমপ্লয়ের জন্য টিডিএ দিয়ে দিয়ে থাকেন তখন ওইটা আলাদা হিসাবে আনতে হবে। মূলত এখানে আপনার অডিটর যে অডিট রিপোর্টটা হচ্ছে সেখানে তারা ওইভাবে ব্যাখ্যা দিতে না পারায় এটার উপর ট্যাক্স হয়ে যাচ্ছে। আর ফুয়েল এক্সপেন্স গুলো বা আপনার এই যে ধরেন ইলেকট্রিসিটি, এখানে কিন্তু উৎসে কর থাকে, তা ওইগুলো ইলেকট্রিসিটিটা আসে, ইলেকট্রিসিটিটা স্যার আহ, ধরে না, ইলেকট্রিসিটি তারপর মোবাইল বিল হ্যাঁ, মানে এগুলোর উপর ইম্পোজ করে না, কিন্তু আদার্স গুলোর উপর ধরে বসে। হ্যাঁ ধরে বসে, কারণ ওটাতে উৎসে কর তো করতে হয়, যদি না করেন তাহলে তো ধরে বসবে। সেক্ষেত্রে কত পার্সেন্ট স্যার কনফারেন্স এবং ফুয়েল এক্সপেন্সেস এর টিডিএস মানে এটা স্ল্যাব রেটটা? এটা ফ্ল্যাট রেট, এখানে কোনো স্ল্যাব রেট নাই। কনভেন্সে আমাদের ধরে হচ্ছে 5%। 5% টিডিএস? হ্যাঁ, উৎসে করার কিছু 5% ধরবে। আচ্ছা পরে স্যার। প্রতিটা আমার এই শীটে কিন্তু দেওয়া আছে সবগুলো, আপনি একবার পড়লে সবগুলো পেয়ে যাবেন আশা করি। আমি এই পুরো আচ্ছা স্যার, সব দিয়ে দিয়েছি। ইন্ডিভিজুয়ালটা থেকে স্যার একটু বলি যে যাদের সাপোজ স্যার আমার কথাই বলি যে আমার ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করে মানে অনলি 700 টাকা আসে, মানে উইদাউট রেয়াত, আমার কোনো রেয়াত নাই আর কি, কোনো ইনভেস্টমেন্ট নাই। হ্যাঁ, সেক্ষেত্রে মানে ফুল কোম্পানি ফুল টাকাই কাটতে চাচ্ছে আর কি, সেক্ষেত্রে আমি কি মানে কোনো ইয়া দিতে পারি যে আমার এটা কাটার প্রয়োজন নেই? না, আপনার তো মানে আমি ট্যাক্সেবল ইনকাম হয়ে যাচ্ছে। ট্যাক্সেবল ইনকাম হয়ে গেলে কোম্পানি অবশ্যই আপনাকে ট্যাক্স কাটবে। 5,000 টাকা আপনার মিনিমাম ট্যাক্স, এটা আপনার দিতেই হবে, ওই 5,000 টাকা কাটবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন কারো যদি স্যার মানে ইয়ে না থাকে, মানে ট্যাক্সেবল ইনকাম নাই, তার কাটবে না। কিন্তু না ট্যাক্সেবল ইনকাম নাই কিন্তু তার রেয়াত আছে, মানে যখন সে ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করবে সেক্ষেত্রে ট্যাক্সেবল তো তার স্যার ইনকাম না থাকলে তার রেয়াতের কোনো প্রয়োজনীয়তা নাই, তা তো ট্যাক্সই নাই, কি থেকে রেয়াত দিবে? তার রেয়াত দরকার না নাই। স্যার, না তার ইনভেস্টমেন্ট আছে বাট তার রেয়াত নাই, মানে ইনভেস্টমেন্ট আছে। এখন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেমন সঞ্চয়পত্র আছে, যেমন ডিপিএস আছে, এই জায়গাগুলো থেকে যদি তার আর্ন হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রেও কি স্যার তাকে ট্যাক্স দিতে হবে? মানে তাকে কি ট্যাক্স দিতে হবে? ওখান থেকে আয় হলে তো ওখান থেকে সঞ্চয়পত্র থেকে ট্যাক্স কেটে রাখবে, ওটাই তার ফাইনাল। আর ডিপিএস থেকে আয় হলে ওটা থেকে মিনিমাম ট্যাক্স একটা কেটে রাখে, ওটা তার মিনিমাম ট্যাক্স, ওই ট্যাক্সটা সেটা পে করে দিচ্ছে অলরেডি, ওটাই অ্যাডজাস্ট করবে, নতুন করে ট্যাক্স দিবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর একটা লাস্ট তাহলে মনিরুজ্জামান মিনার কাছে যাই, ওদের অ্যাগেইন একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমার ছোট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ইন্টারনেট বিল যখন আমরা দেই, হুম, তো তখন আপনার টিডিএস কর্তন করতে হবে 10%, এটা তো। এটা আমি করব মানে কোম্পানির পক্ষ হ্যাঁ, থেকে আমি? আপনি করবেন, যেহেতু আপনি কিন্তু যে ব্যক্তি, জি, সে সে যদি লিমিটেড কোম্পানি, সাধারণত হয় না, লিমিটেড কোম্পানি যদি হয় তাহলে সে কর্তন করে আপনাকে চালান দিবে, বিষয়টি একই। কিন্তু কমপ্লায়েন্স এর বিষয়, ওই টিডিএস এর বিষয় হচ্ছে যদি আপনার ফাইল পরে আপনি যদি ওইটা ট্যাক্সটা জমা না হয়, লাইবিলিটি দুইজনের, হয় আপনি সার্টিফিকেট আনবেন অথবা আপনি জমা দিবেন, যে কোনো একটা। আচ্ছা, এই মানে আমার ইন্টারনেট প্রোভাইডার সে হচ্ছে জমা দিচ্ছে, মানে আমার কাছ তাহলে থেকে ফুল আপনাকে টাকা চালান নিয়ে, দিবে, সার্টিফিকেট দিবে, সেইটা আমি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নে শো করব? তো করবেন, হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয়, মানে আমি রংপুর জোনে, আসলে রংপুর জোনে কমিশনার সাহেব একটা মিটিং করেছিল, তা আমি অফিসের পক্ষ থেকে গিয়েছি। হুম, তো সেখানে আমার কোম্পানির মেইন র মেটেরিয়াল হচ্ছে জুট, মানে পাট। হুম। তো আমি তাকে বলেছিলাম যে আসলে পাট তো আমরা হাটে কিনি, তো হাটে কৃষকের কাছ থেকে যখন পাট কিনি তখন তো তার কাছ থেকে টিডিএস কর্তন করা যায় না, কারণ সে টিডিএস বোঝেও না, তার কোনো টিনও নাই। সেক্ষেত্রে উনি আমাকে বলছেন যে তাহলে টিসিএস করতে হবে। এই টিসিএস এর বিষয়টা কি আসলে, এটা একটু যদি দুই কথাই বলতেন। ট্যাক্স যে কর্তন থেকে অব্যাহতি, ওইটা আপনাকে আনতে হবে আর কি। মানে টিসিএস টা কি, মানে এটা আমাকেই পেমেন্ট করতে হবে, হ্যাঁ, বিষয়টা এরকম? হ্যাঁ, মানে তার পক্ষ থেকে টিডিএস টা আমাকে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আমাদের লাস্ট কোশ্চেন দিচ্ছি অ্যাডভোকেট মারুফ ভাই, সেটি অনেকক্ষণ হ্যান্ড রাইজ করেছিলেন। আমাদের টাইম যদিও বেশি হয়ে গেছে, আমরা আর সময় নিব না, শেষ করবো। আগামী ক্লাসটা হয়তো বা একটু বেশি টাইম লাগতে পারে, আগামীকাল। হ্যাঁ, প্লিজ ভাই বল। আসসালামু আলাইকুম। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে হলো যে আমি যদি 21-22-এ একটা রিটার্ন দিই প্রিভিয়াস, তা সেই ক্ষেত্রে আমার যদি 6,000 টাকা উৎসে কর্তন থাকে,
আর আমার যদি ট্যাক্স ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে সেখানে 2,000 টাকা ট্যাক্স হয়, তাহলে আমাকে কি ওই যে 0.4% ইন্টু মান্থ সেই হিসাবে দিতে হবে, না 1,000 টাকা ফাইন দিয়ে পূর্বের মতো 0.2%-এর হ্যাঁ, না, হিসাব করতে বিষয়টা হবে? হচ্ছে, না আমার কোনো ট্যাক্সই লাগবে না ইনফ্যাক্ট? হ্যাঁ, আপনি যখন 21 সালে রিটার্ন সাবমিশন করবেন, এটা 1984 সালের আইন অনুযায়ী হবে। ঠিক আছে, আমাদের দেখবেন এনবি এর ব্যাখ্যা দিয়েছিল, ওই বাপন দাস যে ব্যাখ্যাটা দিয়েছে ওটা যদি আপনি দেখেন এনবির এর পক্ষ থেকে, ওখানে উল্লেখ আছে যে এর ইতিপূর্বে রিটার্ন গুলো যেটা হবে এটা 1984 সালের আইন অনুযায়ী হবে। সেখানে আপনার রিটার্ন হবে সাধারণ প্রক্রিয়ায়, তখন ডিসিটি আপনার ট্যাক্সটা নির্ধারণ করবে, তার উপরে তারা ট্যাক্সের উপরে তারা জরিমানা করবে। কিন্তু ডিসিটি বলছে যে না, আপনাকে আপনার যে 3,000 টাকা ট্যাক্স আপনি যেটা দেখিয়েছেন, আপনার উৎসে যতই কাটা থাকুক আপনাকে ওই 0.4% ইন্টু 24 মাস, যেহেতু 21-22 24 মাস +1 ইন্টু ট্যাক্স, যে 7,000 সামথিং আপনাকে এটা ফাইন দিতে হবে। হ্যাঁ, এটা যদি ডিসিটি বলে এটা পারবে, সে যে তার আর একটা অধিকার আছে, তার তো অপশন আছে, হ্যাঁ, জরিমানা অথবা এই কিন্তু ট্যাক্স। আমার ঠিক কাটা আছে, আমার তো কোনো ট্যাক্স হয়নি, মানে ট্যাক্স কোনো মানে নন ট্যাক্সেবল হচ্ছে, ইনফ্যাক্ট উৎস দিয়ে কাভার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মানে আপনার এখানে একটা কনফ্লিক্টিং একটা বিষয়। আপনার ইনকাম কি ট্যাক্সেবল হয়েছে? না না, ট্যাক্সেবল হয়নি। তাহলে আপনার যে উৎসে কর করতে এই ট্যাক্সটা কি মিনিমাম ট্যাক্স? এইটা মিনিমাম ট্যাক্স কারণ আহ, আমি ট্যাক্স ক্যালকুলেশন করে 3,000 টাকা হয়েছে, আমার উৎসেই দেওয়া আছে না, ট্যাক্স ক্যালকুলেশন 6,000 টাকা। আপনার ইনকাম ট্যাক্সেবল ছিল, হ্যাঁ, আপনার উপর ট্যাক্স আরোপ করা যায়, ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স আরোপ করা যাবে। আপনার ট্যাক্স হয়েছে, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন এরপরে কোশ্চেন। আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি বিজনেস ক্লাসে ওই যে বিজনেস ক্যালকুলেশনের একটা শিট দিয়েছিলেন, যেখানে ওই যে এক পাতার মধ্যে গ্রস নেট প্রফিট, ওইটা কি আলাদাভাবে, মানে আমি ওটা খুঁজে পাচ্ছি না ইনফ্যাক্ট, ওটা কোন জায়গায় আছে, বা ওরকম কি একটা এক্সেল শিট দেওয়া যাবে কি? ওকে, ঠিক আছে, আমরা শীটটা আবারও আপলোড দিয়ে দেবো আর কি। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আশা করছি আগামী ক্লাসে, আমরা আজকের লেকচার শিটও শেয়ার করে দিচ্ছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ আগামীকাল আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, আগামীকাল আপনাদের লাস্ট ক্লাস হবে। তখন হয়তো বা টাইম লাগলে আমরা লাস্ট হয়তো আধা ঘন্টা কোশ্চেন অ্যান্সারিং রাখবো। আপনার যদি কোনো প্রিভিয়াস কোশ্চেন থাকে বা টোটাল যে কোনো কোশ্চেন ইনকাম ট্যাক্সের উপরে, আপনি আগের থেকে প্রিপেয়ার করে রাখেন, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আধা ঘন্টার ভিতরে আশা করি যে সবাইকে কিছু না কিছু সময় আমরা দিতে পারবো। আহ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকে ক্লাসটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কালকে ডিউ টাইমে 8:30টায় ক্লাস শুরু হবে ইনশাল্লাহ।